তাপগতিবিদ্যা। আমি একটু তাপগতি চ্যাপ্টারটা আমরা অনেকেই খুব ভালো পারি, আমি বিশ্বাস রাখি যে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা তোমরা সবাই অ্যান্সার করবে এবং ভালো তোমাদের কনফিডেন্স আছে। তো তারপরও আমি কিছু কথা বলতে চাই, এই চ্যাপ্টারটা যদি আমি শর্ট কমপ্লিট করতে চাইতাম যে আমি পরীক্ষার আগের রাতে এই চ্যাপ্টারটা কিভাবে পড়তে চাই, তাহলে সব কিছু আমরা অ্যান্সার করতে পারি। তো সেক্ষেত্রে তোমরা এই যে এই টপিকটাকে কেউ বাদ দিয়ে যেও না। বিভিন্ন তাপমাত্রা যে স্কেল রয়েছে আমরা জানি, আমরা আলোচনা করব, সমস্যা নেই। এই বিভিন্ন তাপমাত্রা স্কেল থেকে একবার বোর্ডে আসছে কোশ্চেন, বুঝছো? হুট করে সহজ কোশ্চেন দিয়ে দিলেও মাঝে মাঝে আমরা পারি না, তো এটা দেখে যেতে হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখো, আমরা জানি তাপগতিবিদ্যার তিনটা সূত্র আছে, একটা হলো শূন্যতম, একটা প্রথম, আর একটা হলো দ্বিতীয়। তিনটা সূত্র আছে। এই তিনটা সূত্রেরই বিবৃতি তোমরা করে ফেলবা, ক নাম্বারে আসতে পারে। এমনকি 2 নাম্বার সূত্রের যে বিবৃতি, অনেকগুলো বিজ্ঞানী দিছে, বিজ্ঞানী ক্লসিয়াস দিছে, কেলভিন দিছে, অনেকগুলা বিজ্ঞানী এর বিবৃতি দিছে। তো অবশ্যই তোমরা 2 নাম্বার সূত্রের বিবৃতি মুখস্থ করবে, এটা ক নাম্বারে ডিরেক্ট চলে আসতে পারে। এবং প্রথম সূত্র যদি তুমি না পারো তুমি কিছুই পারো না। তার বুদ্ধিবিদ্যা চ্যাপ্টারে তোমাকে এই প্রথম সূত্র খুব ভালোভাবে জানতে হবে। তারপরে দেখো 3 স্টার দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। রুদ্রতাপীয় প্রক্রিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো বেলুনের ফেটে যাওয়া, বড় একটা বেলুন ফেটে গেল, টায়ার ফেটে গেল, হঠাৎ একটা আকস্মিক বিস্ফোরণ ঘটলো, এই ধরনের কোশ্চেন মানে সেটা কি ধরনের প্রক্রিয়া কাতারে পড়ে? রুদ্রতাপীয় প্রক্রিয়া কাতারে পড়ে যায়। কৃতকাজ নির্ণয় এটা আমরা ইগনোর করি, বাট কৃতকাজ নির্ণয়ের প্রশ্ন ভরপুর আছে, তোমরা বোর্ড কোশ্চেন অ্যানালিসিস করে দেখবা, কৃতকাজের কোশ্চেন অনেক আছে। তাও আবার ঝামেলাপূর্ণ হবে। সমস্ত প্রক্রিয়া কৃতকাজ বের করতে বলে, আবার রুদ্রতাপীয় প্রক্রিয়াও কৃতকাজ বের করতে বলে, এমনকি সমচাপ প্রক্রিয়াতেও কৃতকাজ বের করতে বলে, কিন্তু সমআয়তনে কেন বলে না? কারণ সমআয়তনে কৃতকাজ থাকেই না। এবার মোলার তাপ ধারণ ক্ষমতা, মোলার তাপ ধারণ ক্ষমতাতে 2টা সূত্র আছে, এটা নিয়ে প্যারা খাওয়ার পিছনে খুব সহজ। এবার এই দেখো অনেকগুলো স্টার্ট দিচ্ছি, পারলে আরো অনেক বেশি দিতাম। এই কার্নো ইঞ্জিন ও ফ্রিজটা আরো বেশি ইম্পর্টেন্ট না, বাট কার্নো ইঞ্জিন এটাই থেকে প্রশ্ন আসবে 100% শিওর। আর লাস্ট ওয়ান অ্যান্ট্রপি, অ্যান্ট্রপি কিন্তু প্রয়োগ করা যায় না, তোমাকে জানো অ্যান্ট্রপি প্রয়োগ করা যায় না। অ্যান্ট্রপির পরিবর্তন মাপা যায়, অ্যান্ট্রপি কিন্তু মাপা যায় না, এবং এটা নিয়ে বেশ কিছু সূত্র আমরা শিখবো, সমস্যা নেই। তো আমরা আলোচনা শুরু করি। আমাদের মেন টার্গেট হচ্ছে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের যে সকল সূত্রগুলো লাগে, কোনগুলো কেমনে অ্যাপ্লাই করবে, এগুলো নিয়ে আজকে আলোচনা করা, এবং সামনের দিন আসলে ম্যাথ আলোচনা করে দেওয়া, তাহলে আমাদের তাপগতিবিদ্যা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাপগতিবিদ্যা শেষ হয়ে গেলে তো আমাদের ফিজিক্সের কন্টেন্ট মনে হয় শেষ, খালি একটা বাকি থাকলো, ভৌত আলোক বিজ্ঞান। ওকে, তো শুরু করা যাক। আমরা শুরু করব হলো প্রথম সূত্রের সাহায্যে, যে আমরা যে বিভিন্ন স্কেলের কথা বললাম এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে। পূর্বের নোট খাওয়া তোমরা অবশ্যই দেখবা। তবে আমি একটু একটু বলি, যে আমরা জানি তাপমাত্রা মাপার 2টা পদ্ধতি রয়েছে, একটা এক স্থির বিন্দু পদ্ধতি আর একটা দ্বি স্থির বিন্দু পদ্ধতি। অনেকে শোনো নাই, নতুন নতুন লাগতে পারে। এক স্থির বিন্দু পদ্ধতিতে সূত্র আছে, আবার দ্বি স্থির বিন্দুর জন্যও সূত্র আছে, বাট পরীক্ষায় তোমাদের এক স্থির বিন্দু পদ্ধতির সূত্র আসবে না। এক স্থির বিন্দু পদ্ধতিতে স্থির বিন্দু ধরা হতো কাকে, মনে আছে তোমাদের? ট্রিপল পয়েন্টকে, পানির তৈধবিন্দুকে বলা হতো স্থির বিন্দু, বাট এখন আমরা দ্বিস্থির বিন্দু নিয়ে পড়বো বোর্ডের জন্য। তো দ্বিস্থির বিন্দু খালি একটাই ধরা হয়, পানির গলনাঙ্ক আর পানির কি স্ফুটনাঙ্ক। এটা ধরে আমরা কয়েকটা সূত্র লিখে দিচ্ছি, এগুলোর প্রয়োগ আমরা দেখাবো দু একটা যদি সুযোগ পাই। যেমন যেমন থেটা সমান, দেখো এক্স থেটা মাইনাস এক্স আইস ডিভাইড এক্স স্টিম মাইনাস এক্স আইস গুণন 100°C। আচ্ছা, এখানে একটু বলে নিই, এই যে থেটা, থেটা আবার কি জিনিস? আচ্ছা, থেটা মানে আমরা কাঙ্ক্ষিত তাপমাত্রা বের করতে চাই। এক্স থেটা মানে কি, যে যে তাপমাত্রা বের করতে চাই ওই তাপমাত্রার তাপমিতিক ধর্মটাই হচ্ছে টেকনিক্যালি এক্স থেটা। ধরুন আমি পারদ থার্মোমিটার নিয়ে কাজ করতেছি, তোমার দেহের তাপমাত্রা ধরে নিচ্ছি আমি 102°F। এই তাপমাত্রা অবশ্যই পারদের একটা কি ঘটে, প্রসারণ ঘটে, দৈর্ঘ্য প্রসারণ ঘটে। ওই দৈর্ঘ্য প্রসারণটাই হলো ধর্ম বা বৈশিষ্ট্য, ঠিক আছে? তো যে তাপমাত্রা মেজার করতে যাচ্ছ সেই তাপমাত্রায় তাপমিতিক বৈশিষ্ট্য হচ্ছে এক্স থেটা। এক্স আইস কি জিনিস? 0°C তাপমাত্রায় তোমার হচ্ছে, তোমার মানে কতটুকু তুমি বৈশিষ্ট্য মানে দিবা প্রকাশ করবো, সেটা হলো এক্স আইস দেওয়া থাকবে। এক্স স্টিম মানে কি, পানির বাষ্প কত 100°C স্কেলে কত হয়, 100°C তোমার সেই বৈশিষ্ট্যের পরিমাণ, ঠিক আছে? বিয়োগ করে আমরা 100 দিয়ে গুণ করলে সেটা মান চলে আসবে, ঠিক আছে? নেক্সট, এটা যদি সেলসিয়াস স্কেলে না আসে, যদি ফারেনহাইটে আসে, সেটাও আসতে পারে। সেটা আবার কীভাবে করবা, এখানে লিখবা এক্স থেটা মাইনাস এক্স আইস, সেমভাবে লিখবা এক্স স্টিম এক্স আইস গুণন 180। তোমরা সবাই জানো ফারেনহাইট স্কেলের ভাগ সংখ্যা কিন্তু আলাদা। সেলসিয়াস স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100টা, 0 থেকে 100 100টা ভাগ থাকে। আর ফারেনহাইট স্কেলে থাকে 32 থেকে কত 212 পর্যন্ত।
ভাগ সংখ্যা কত থাকে 180টা, বাট সমস্যা হলো এখানে যোগ করতে হয় 32, যোগ করতে হয় কত বলতো 32 ডিগ্রি, তাহলে এটা অ্যান্সার আসবে এত ডিগ্রি ফারেনহাইট। এবার আসো এক্স থিটা মাইনাস আবার এক্স আইস ডিভাইডেড এক্স স্টিম মাইনাস এক্স আইস, আমরা এখানে গুণ করবো 100, কারণ কেলভিন স্কেলেও কিন্তু ভাগ সংখ্যা 100ই থাকে। নিম্ন স্থির বিন্দু 273 আর ঊর্ধ্ব স্থির বিন্দু কি 373, যোগ করবো লাস্টে কত 273 কেলভিন, মানে নিম্ন বিন্দুটা যোগ করতেছি, বুঝছো? এখন 100-র ক্ষেত্রে সেলসিয়াস স্কেলে নিম্ন বিন্দু কত থাকে 0, এই 0 এখানে যোগ করি নাই আর কি ইচ্ছা করে। আচ্ছা চলো আমরা এখন আলোচনা করবো যে ওই যে বললাম না যে একটা স্থির বিন্দু সাপেক্ষে করা যায়। আচ্ছা ওই সূত্রটা আমি লিখে দিই, যদি বাই চান্স চলে আসে কোনো নৈবেদ্যিকে, যদি একটা স্থির বিন্দু তোমরা ইউজ করো তখন লিখবে এভাবে, দেখো এক্স ডিভাইডেড এক্স টি আর গুণন 273.16। অনেকে বুঝো না এটা কেলভিন স্কেলে করতেছি, দেখো তাকাও অনেকে বুঝো নাই। এক্স টি আর, টি মানে তৈধবিন্দুর তাপমাত্রা, মানে তৈধবিন্দুর তাপমাত্রায় তোমার ওই কেমন বৈশিষ্ট্য দিবা তার ভ্যালু হচ্ছে এক্স টি আর। আর এক্স কি জিনিস? এক্স হলো যে তাপমাত্রা তুমি বের করতে যাচ্ছ ওই তাপমাত্রায় তুমি কেমন বৈশিষ্ট্য দিবা, ওই এক্স, ঠিক আছে? আর টি হলো তোমার কাঙ্ক্ষিত তাপমাত্রা, আর গুণ করলাম কি দ্বারা, ওই তৈধবিন্দুর তাপমাত্রা দ্বারাই আমরা গুণ করলাম, সেটা কত 273.16 কেলভিন। আশা করি বুঝতে পারছি। আচ্ছা এইগুলো জেনে রাখলাম। এবার আমরা চলে যাব স্কেলের সম্পর্ক। তোমরা সবাই পারো, এটা 9-10 থেকেই পারো। সবাই জানো যে c/5 সমান লেখা যায় f-32/9 সমান লেখা যায় k-273/5, এটুকু আমরা জানি তাই না? বাট তোমরা সবাই জানো স্কেল কিন্তু আরও আছে। যেমন আমাদের পরীক্ষা যদি চলে আসে রোমান স্কেলের সাথে কেমন সম্পর্ক হবে, যদি সাপোজ ক নাম্বার একটা নৈবেদ্যিক চলে আসলো যে সেলসিয়াসের সাথে রোমান স্কেলের সম্পর্ক কী হবে, তুমি তো শেষ। বাট তোমাকে লিখে দিচ্ছি আমি, লিখে নাও, খালি জাস্ট r/4 মনে রাখবা। তুমি যদি সেলসিয়াস স্কেলের মান জানো, এই c/5 সমান লিখবা r/4, তাহলে আর এর মান বের করতে পারলে টেকনিক্যালি রোমান স্কেলের পার্ট চলে আসবে। আর একটা শিখাই দিই, র্যাঙ্কিং স্কেলও শিখাই দিচ্ছি। দেখো র্যাঙ্কিং স্কেলে প্রকাশ করা হয় আর এন দ্বারা, কি দ্বারা? আর এন। এটা হবে আর এন মাইনাস 492 ডিভাইড হবে 9, ঠিক আছে? তারপরে দেখো তোমাকে রোমান স্কেল আসলেও তুমি পারবা, এখন তোমাকে র্যাঙ্কিং স্কেল দিলেও তুমি এখন পারবা, সেলসিয়াস জানলেই তুমি সবগুলো বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। এখন আর একটা কথায় যাব আমরা, একটু মনোযোগ দাও সবাই দ্রুত। এবার আমি ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিয়ে কাজ করব। ত্রুটিপূর্ণ, অনেক সময় দেখবা কিছু ম্যাথ আসে যেখানে বলে দেওয়া হয় এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট দেওয়া আছে, সেলসিয়াস স্কেলের পার্ট বের করো, এরকম প্রশ্ন আসে। থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো কেমন হবে সেটা আমি দেখাচ্ছি। মনে রাখবে এভাবে, দেখো S-M আর B-M সমান লিখতে পারো c/100 সেলসিয়াস স্কেল চাইলে, আবার তুমি ফারেনহাইটে চাইলে লিখতে পারো f-32/180, তুমি কেলভিনে চাইলে লিখতে পারো k-273/100। এন্ড প্রশ্ন হলো এস বি এগুলো আবার কি জিনিস, কিছুই বুঝি নাই। এস বলতে বোঝাচ্ছি আমি ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রা যে পার্টও দিবে, হ্যাঁ, এস দ্বারা বোঝাচ্ছি। আচ্ছা তাহলে বি আর এম কি জিনিস? বি হলো ঊর্ধ্বমান, কি মান বলো তো? ঊর্ধ্বমান। আর এম কি জিনিস? এম হচ্ছে নিম্নমান। আচ্ছা এটা বোঝাচ্ছি, ঊর্ধ্বমান বলতে আমরা স্টিম পয়েন্ট বোঝাচ্ছি। ধরো মনে করো 100, পানির তাপমাত্রা কত 100, আর হিমাঙ্ক কত 0, তাহলে এই বি দ্বারা বোঝাবো ঊর্ধ্বমান, আর এম দ্বারা বোঝাবো কি নিম্নমান, ঠিক আছে? ঊর্ধ্বমান নর্মালি কত হবে 100 হবে, তুমি যদি সেলসিয়াস স্কেলে করতে চাও 100 বসাবা, আর নিম্ন বসাবো কত 0। যদি ফারেনহাইটে করো এখানে বসাবো 212, এখানে বসাবো কত 32, কেলভিনে করলে এই বি এর জায়গায় বসাবো 373, আর এম এর জায়গায় বসাবো কত 273। কি বুঝছো? এইভাবে করলে আমরা টেকনিক্যালি সবগুলা ম্যাথ সলিউশন করতে পারবো আশা করতেছি। আমরা ম্যাথ করার সময় এগুলো নিয়ে আরো ডিটেলস আমি আলোচনা করে যাব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখান থেকে কিছু নৈমিত্তিক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ক নাম্বার আসে যেমন পানির তৈলবিন্দু কাকে বলে, এর তাপমাত্রা কত, যেমন তাপমাত্রা 273.16 কেলভিন, এবং এটা কিন্তু চাপও ফিক্সড 1 অ্যাটমসফিয়ার চাপ। এটা চাপ পরিবর্তন হলে কিন্তু তাপমাত্রারও কি ঘটে, পরিবর্তন ঘটতে পারে। এটা একটা ট্রিক্স বলে দিই, যদি তুমি চাপ বাড়াই দাও ভাইয়া, তুমি কি করো, চাপ বাড়াই দাও, মনে রাখবা স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, আর চাপ যদি কমায় দাও তাহলে স্ফুটনাঙ্ক কিন্তু কমে যাবে। আবার চাপ যদি তুমি বাড়াই দাও তাহলে গলনাঙ্ক উল্টা কাজ করে, কমে যায়। আর চাপ যদি তুমি কমায় দাও গলনাঙ্ক কিন্তু বেড়ে যায়।
ঠিক আছে, এই কথাগুলো একটু মনে রেখো, এগুলো অনেক কাজে দেবে ব্যাখ্যা করতে। হ্যাঁ, চাপ বাড়লে গলনাঙ্ক কি হয়, চাপ বাড়লে গলনাঙ্কের স্ফুটনাঙ্কের কি হয় একটু বুঝে নিবা। যেমন এভারেস্ট পর্বতে গেলে সহজে ভাত রান্না করা যায় না। কেন যায় না? কারণ এভারেস্ট পর্বতে উঠলে চাপের মান কমে যায়, আর চাপ কমে গেলে পানির স্ফুটনাঙ্ক কি হয়ে যাচ্ছে, কমে যায়। একটু আগে শেখালাম চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়, একটু মনোযোগ দাও। তাহলে উপরে যদি যাই তাহলে চাপ কমে যায়, তাহলে পানির স্ফুটনাঙ্ক কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে কম তাপ দিলেই তো পানি বাষ্প হয়ে হারাই যাবে, তাহলে কি ভাত সিদ্ধ হবে? হবে না, ঝামেলা। এই জন্য তখন ভাত রান্না করা কঠিন হয়ে যাবে। যেখানে চাপ কম সেখানে ওই একই পরিমাণ চাল সিদ্ধ করতে গেলে দেখবো অনেক বেশি বেশি বার তোমাকে কি দেওয়া লাগতেছে, পানি। পানি দেওয়া মাত্র দেখবো পানি নাই, কি রে, তাহলে ভাত সিদ্ধ হবে কখন? ঝামেলা না? অনেকে বলবা আমি ব্যাটারি নিয়ে যাবো আর প্রেশার কুকার নিয়ে যাবো, হ্যাঁ যেতেই পারো, তাহলে তোমার পানি আর বাষ্প হবে না। আশা করি বুঝছো। আচ্ছা, এবার আমি এখানে একটু কথা বলতে চাই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নিয়ে, যদিও আমি ইম্পর্টেন্ট আকারে দিই নাই, বাট শূন্যতম সূত্র কিন্তু খুবই সহজ। যারা প্রথমবার একটু মনোযোগ দিচ্ছ তাদের জন্য একটু বলি, খুবই সহজ। ধরো এ একটা বস্তু, বি একটা বস্তু, আর সি একটা বস্তু, তিনটা বস্তু আমি দিলাম। হ্যাঁ, ধরো আমি কোনো কারণে তোমাকে বললাম এর তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, বলতে পারি। তিনটা বস্তুর মধ্যে যদি এমন ঘটনা ঘটে যে এ বি তাপীয় সমতায় আছে, কি আছে, এ আর বি তাপীয় সমতায় আছে, আবার যদি বলি বি আর সিও কি আছে, তাপীয় সমতায় আছে, তাহলে টেকনিক্যালি আমরা তো শিওর তিনজনের তাপমাত্রায় কত হবে এখানে, 10 হবে না? কমন সেন্স। প্রথম জন যদি দ্বিতীয় জনের সাথে তাপীয় সমতায় থাকে, টেকনিক্যালি তারা সমতা মানে কি, এক অপরকে আর তাপ সে আদান প্রদান করতেছে না, তার মানে কি, কখন আদান প্রদান করে না, যখন দুই পারের তাপমাত্রা সমান থাকে তখন তাপ শক্তি কোনো কি হয় না, আদান প্রদান হয় না। তাহলে আবার বলা হচ্ছে যে বি আর সিও কি অবস্থায় আছে, তাপীয় সমতায় আছে। যদি বলে ধরেন এইটারও 10 এটারও 10, টেকনিক্যালি এরকম হয়ে গেল, তার মানে কি এর তাপমাত্রা আর সি এর তাপমাত্রা সমান হবে না? এটাই শূন্যতম সূত্র। তো শূন্যতম সূত্র নিয়ে প্রশ্ন আসে না কেন, বুঝতে পারার কথা, কারণ এটা আমাদের প্রপারলি আমরা বুঝি, হিউম্যান মাইন্ডে আমরা নর্মালি বুঝি, এই জন্য এটা নিয়ে আমরা প্রশ্ন আশা করতেছি না। আমরা প্রথমত শিখবো আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা না পারলে শেষ, তুমি তাপগতিবিদ্যার চ্যাপ্টার এটা পারতেই হবে তোমার। এটা পারোই মনে হয় আশা করি। আমি একটু বেসিক নিয়ে কথা বলতে চাই, তাহলে পরে ঝামেলা হবে। ধরো এটা একটা পিস্টন, এটা একটা পিস্টন আঁকাচ্ছি আমি। এই পিস্টনটা চাইলে উপর দিকে উঠতে পারে, আবার নিচের দিকেও নামতে পারে। ভিতরে কিছু গ্যাস রাখার কারণে এই গ্যাসগুলোকে বলি আমরা কার্যনির্বাহক বস্তু। কি বলি আমরা? কার্যনির্বাহক বস্তু। মনে রাখবা যে গ্যাস যার উপর তুমি এক্সপেরিমেন্ট করবা বা কাজ করবা, যার উপর তুমি কাজ করবা সেগুলোকে আমরা কি নামে ডাকি? কার্যনির্বাহক বস্তু নামেই আমরা ডাকি। এখন তুমি যদি এই কার্যনির্বাহক বস্তুর মধ্যে তাপ শক্তির পরিবর্তন করো, মানে তাপ দাও, তাপ দিলে তো তাপ শক্তির পরিবর্তন হয়ে যাবে। তার নাম এর মান দিলাম ডিকিউ পরিমাণ, তুমি তাপ শক্তি দিচ্ছ, মানে তাপ শক্তি পরিবর্তন করছো। ঠিক আছে, তাহলে এই তাপ শক্তি পরিবর্তনের জন্য অবশ্যই এর অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে না? কারণ কণাগুলো একেবারে কি করা শুরু করবে, ধাক্কা ধাক্কি শুরু করে দেবে তাপমাত্রা পাওয়ার কারণে। ফলে এরা কি অভ্যন্তরীণ শক্তিকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। তাহলে এই ডিইউটা কি হয়ে যাবে, বেড়ে যাবে না বলো? কমন সেন্স, বেড়ে যাবে কি যাবে না? আমি ডিইউ বলার সময় কি বলছি, কণাগুলো কি হবে, গতিশক্তি বেড়ে যাবে। তার মানে ডিউ এর সাথে ডিরেক্ট সম্পর্ক আছে কার, তাপমাত্রার। কারণ যত বেশি সংঘর্ষ তত বেশি তাপমাত্রা উৎপন্ন হবে, তার মানে তাপমাত্রা বাড়লে মনে রাখবা কি বেড়ে যায়, অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায় বা গতিশক্তি বেড়ে যায়, মনে থাকবে। এবার এত বেশি তাপমাত্রার কারণে এরা কি দেওয়ালে গিয়ে চাপ প্রয়োগ করবে। কেন চাপ প্রয়োগ করবে? যে ভাই আমার আয়তন বড় হওয়া লাগবে, কারণ তাপ শক্তি প্রয়োগ করছি, তাদের ছোট ছোটি করতেছি, আয়তন বড় হওয়া লাগবে। তখন কি হবে, এই জিনিসটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। আর এটা কমন সেন্স কাজে লাগাও। এটা তোমার 9-10-এ প্যাসকেলের সূত্রে পড়ার সময় পড়ছিলাম ফিজিক্সে। কেন এটা স্মরণ ঘটছে না? এটা বল প্রয়োগ করছো না? তাহলে বল আর স্মরণ করলে কি হয়, কাজ হয়। তাহলে আমি এই যে ইনপুট করলাম কি ডিকিউ, কি কি ঘটনা ঘটেছো ডিকিউ দ্বারা, আউটপুট কি কি পাইছো, তুমি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছো, আবার কাজও করছো। তাহলে এইটাই হলো আমার প্রথম সূত্র, যে আমি যদি কোনো সিস্টেমের মধ্যে তাপশক্তি প্রয়োগ করি, কার্যনির্বাহক বস্তুর মধ্যে তাপশক্তি প্রয়োগ করি, ওই ইনপুটের কারণে দুইটা আউটপুট পাবো। একটা হচ্ছে ওর অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে, আরটা ওর কৃত কাজ ঘটাবে। এটাকেই বলছি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমি অনেক ইজিলি বুঝাচ্ছি আর কি, অত বেশি কঠিন করতে চাচ্ছি না। এই জায়গায় আমি যদি একটা স্টুডেন্ট হইতাম, ম্যাথ করতে দিলে আমি এই যে ভুলটা করতাম, তোমরা সেই ভুলটাই করো। আমরা চিহ্ন কথায় ভুল করি। মানে এই প্রথম সূত্র দিয়ে কিছু ম্যাথ আসে যেখানে চিহ্ন জানার জিনিসটা বোঝা অনেক কঠিন। এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে পরিবেশ, আরটা হলো সিস্টেম।
এই সিস্টেমের আবার 3 প্রকার আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে খ নাম্বারে 9 থেকে। একটা মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, আর হলো বিচ্ছিন্ন সিস্টেম। এটা যদি বোতল লাগাই, মনে করো একটা বোতল লাগালাম, তাহলে মুক্ত বলতে পারে দেখো একটা আমি একটা যাই হোক আমার ডিকশনারিতে যেমন হয় এরকম দেখাইছি। যাই হোক আমার ওয়ার্ল্ডে এরকম পাত্রই হয়। আচ্ছা, এই ভিতরে যদি সাপোজ পানি রাখতাম, আমি যদি বাইরে থেকে তাপ দিতাম, তাহলে এই পানি বাষ্প হয়ে এই মুখ দিয়ে বের হয়ে চলে যেত না? আবার তাপ শক্তিও কি করতে পারতেছে, এর ভিতরে প্রবেশ করতে পারতেছে না? পারতেছে। কি দেখলাম বলতো, ভর এবং শক্তি দুইটাই কিন্তু এখানে আদান প্রদান হচ্ছে না? ভর এবং শক্তিতে দুইটা আদান প্রদান হয়, তা কি বলি আমরা, কি সিস্টেম বলবো? মুক্ত সিস্টেম। ব্যাপারটা খুবই আমাদের কাছে ভালো লাগে নাই, এই জন্য আমরা কি করলাম, মুখ বন্ধ করে দিলাম সুইং গাম দিয়ে। তাহলে কি বাষ্প বাড়াতে পারবি? পারবি না। তাহলে ভর কি আর আদান প্রদান হচ্ছে? খালি শক্তি কি করতে পারতেছে? আদান প্রদান হতে পারতেছে, কারণ কাচের বোতলে অবশ্যই তাপ শক্তি ভিতরে বাইরে যেতে পারে। সেক্ষেত্রে কি সিস্টেম? বদ্ধ। এবার আরো বিরক্ত হয়ে গেছি, মনে করো মুখে লাগা দিলাম একটা প্লাস্টিকের কোটিং, এই জায়গা দিয়ে প্লাস্টিকে একদম সব প্লাস্টিক মরে দিলাম, পারলে রঙও করে দিলাম। যাই হোক, এতে করে কি হবে, তাপ শক্তি এবং পানি দুইটাই আর বেরোতে পারতেছে না বা ঢুকতেও পারতেছে না। এটাকে বলি আমরা কি সিস্টেম? রুদ্ধতাপীয়, মানে সরি, বিচ্ছিন্ন সিস্টেম। এবার আমরা একটু পরিবেশ নিয়ে কথা বলি। এই দুনিয়ায় তুমি যেটুকু গ্যাস নিয়ে গবেষণা করবে সেটুকু গ্যাস হচ্ছে সিস্টেম। আর দুনিয়ায় এইটুকু গ্যাস ছাড়া দুনিয়ায় যা আছে সবাই কি করবে? পরিবেশ। আশা করি সবাই বুঝতে পারছো। এখন চিহ্নটা একটু বুঝাই। এখানে কয়েকটা ঘটনা ঘটে, মন দিয়ে শোনো। যেমন তুমি দেখো বাইরে থেকে তাপ শক্তি দিচ্ছ না, তবে সিস্টেম কিন্তু তাপ কি করতেছে? গ্রহণ করতেছে। এখন ইমাজিন করো তো, তুমি তাপ দিতে দিতে থেমে গেলা, তাহলে এই উপরে উঠে থেমে যাবে। এবার কি করবে? তার তো নিচে নামা লাগবে নাকি? আর নিচে নামবে কেন? কারণ তার শক্তি সে হারাবে, তার আয়তন কমে যাবে, ফলে সে নিচের দিকে আবার নেমে যাবে। তাহলে কি সেখানে আবার নিজে নিজে তাপ শক্তি হারাচ্ছে না? বুঝতেছো? তারপরে সিস্টেমটা কিন্তু তাপ শক্তি শোষণও করতে পারে, তাপ শক্তি হারাইতেও পারে, আবার অভ্যন্তরীণ শক্তি বাড়তেও পারে, কমতেও পারে। আবার কাজটা কিন্তু পরিবেশও করতে পারে, ধরো উপর থেকে আমি মানে উপর থেকে ধরো নিচে নেমে যাচ্ছে, আবার আবার কি হচ্ছে, পিস্টনটা নিচ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। দুইবার কিন্তু দুই রকম ঘটনা ঘটতেছে। এরকম ঘটনার ক্ষেত্রে কাজও কি হতে পারে? ধনাত্মক কাজ হতে পারে, ঋণাত্মক। আমরা সবাই শিখেছি তো কাজ কয় প্রকার? 2 প্রকার, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। তাহলে আমরা যে 3টা জিনিস দিয়ে ম্যাথ করব, এই 3টা জিনিসই কখনো কখনো পজিটিভ হতে পারে, কখনো কখনো নেগেটিভ হতে পারে। তাহলে প্রশ্ন করে আমরা বুঝবো কি করে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? ঝামেলায় পড়ে যাবো, ম্যাথ করা টাফ হয়ে যাবে। তাহলে কেমনে করবো সেটাই দেখাচ্ছি। প্রথম কথা, যদি দেখো ডিকিউ এর ক্ষেত্রে কখন পজিটিভ, দেখো যদি দেখো সিস্টেম তাপ গ্রহণ করে, মানে নিজের বুঝ সবাই বুঝে, তাপ যদি তুমি দাও কাউ নিলে কি হয়? তাপ বেড়ে যাবে না? বেড়ে গেলে প্লাস। তার মানে সিস্টেম যদি কি করে, তাপ কি করে? গ্রহণ করে, তাহলে মনে করো ও সবসময় কি দিবা? প্লাস চিহ্ন। মাইনাস কমন দিবা। ও যদি তাপ বর্জন করে তাহলে তো মাইনাস আমরা দেবই। ডিইউ, অভ্যন্তরীণ শক্তি। কমন সেন্স, অভ্যন্তরীণ শক্তি যদি বেড়ে যায় তাহলে প্লাস দিবা, আর অভ্যন্তরীণ শক্তি কমে গেলে কি দিবা? মাইনাস। অনেকে ভাবতেছে এটা কোনো ব্যাপার, কি শিখাচ্ছে? তো সব বুঝি আমরা। মেন ঝামেলা হয় ডিডাব্লিউ নিয়ে। আসলে সিস্টেম যদি সিস্টেমের যদি পরিপার্শ্বের উপর কাজ হয়, সিস্টেম যদি কি করে? পরিপার্শ্বের উপরে কাজ করে, তাহলে সেটা কি দিবা বলো তো? পজিটিভ। তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম, সিস্টেম কাজ করলে পজিটিভ, সিস্টেম নিজে কাজ করলে কি? পজিটিভ। অন্যথায় পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে তখন হবে কি? নেগেটিভ। আমি আরো সঠিক সঠিক বুদ্ধি নিয়ে আলোচনা করবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, পরে আলোচনা করতেছি। আচ্ছা, এবার দেখো আমাদের টপিকটা হচ্ছে, এবার আমরা যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শিখেছিলাম, তাপগতিবিদ্যার প্রথম সূত্র শিখেছিলাম, এটার আমরা বিভিন্ন তাপীয় প্রক্রিয়ার মধ্যে ফেলবো এখন। নর্মালি আমরা চার প্রকার সিস্টেম সম্বন্ধে আমরা জানি, তাপ 4 প্রকার প্রক্রিয়া সম্বন্ধে জানি। সেটা হলো, এক হলো সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া। এই সমচাপীয় প্রক্রিয়ায় আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ফেলবো আর কি, ঠিক আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল, তাই না? তো এটাকে আমরা সমচাপীয় প্রক্রিয়ায় ফেলতে চাই, ঠিক আছে? আমি অত বেশি ডিটেলসে যাচ্ছি না। সমচাপীয় প্রক্রিয়ায় ফেললে মনে রাখবা চাপের পরিবর্তন হবে না, বাট আয়তনের কি হবে? পরিবর্তন হবে। আর আয়তনের পরিবর্তন হলেই কৃত কাজ পাওয়া যাবে। আয়তনের পরিবর্তন হলেই কি পাওয়া যাবে? কৃত কাজ পাওয়া যাবে। তার মানে এখানে যদি তুমি এই সূত্রটা ফেলো, তাহলে এর একটা নতুন রূপ তুমি দেখতে পাবা।
ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি, মানে এই ডিডাব্লিউ সমান লেখা যায়, চাপ তো সেম থাকে সমচাপে, পরিবর্তন হয় কি বলতো, আয়তন। আর মনে রাখবা চাপ এবং আয়তনের গ্রাফের ক্ষেত্রফল মুখস্থ রাখবা। চাপ এবং আয়তনের গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে, কৃত কাজ নির্দেশ করে। কি নির্দেশ করে, কৃত কাজ। চাপ ও আয়তনের গ্রাফের ক্ষেত্রফল কৃত কাজ নির্দেশ করে। ঠিক আছে, এবার আমরা চলে যাব এর পরবর্তী ধাপে। সমচাপীয় প্রক্রিয়ার পরবর্তী ধাপকে বলি আমরা সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের কোনো পরিবর্তন হবে, আয়তনের কোনো পরিবর্তন হবে না। যদি আয়তনের পরিবর্তন না হয়, কোনো কিছু পরিবর্তন না হলে তার ফলাফল কি আসে, জিরো। কোনো কিছু পরিবর্তন না হলে ফলাফল কি আসে, জিরো। তার মানে কি দেখতে পাচ্ছি বলো তো, ডিকিউ সমান কি দেখতে পাচ্ছি বলো, ডিইউ প্লাস জিরো। তার মানে আমি যা তাপ শক্তির পরিবর্তন করব সবই কোন কাজে লাগবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে কাজে লাগবে, অন্য কোথাও কিন্তু কাজে লাগবে না। তো এটা মাথায় রাখবে, এটার স্টার। এটা মাথায় রাখতেই হবে যে যে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজের মান কি থাকে, শূন্য থাকে, এবং তাপ শক্তির যা পরিবর্তন করব সবই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে ফেলবে। ঠিক আছে। আচ্ছা, সম আয়তন প্রক্রিয়ার পরে আমাদের জানতে হবে সমষ্ণ প্রক্রিয়া নিয়ে। সমষ্ণ প্রক্রিয়ায় তাহলে কি হবে, তোমার সবাই জেনে থাকবা সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রা স্থির থাকে, বাদ বাকি সবারই পরিবর্তন সম্ভব। তার মানে এখানে অবশ্যই অনেকখানি চেঞ্জ আমরা দেখতে পাবো। তবে একটা ঝামেলাও আছে, তোমরা সবাই জানো যে তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তির একটা সমানুপাতিক সম্পর্ক ছিল। তাপমাত্রা বাড়ালে অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়, এটা আমি বলেছিলাম আগের ক্লাসে। তোমরাই বলো তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হওয়া মানে তাপমাত্রারও পরিবর্তন হওয়া। বলতেই পারি তাপমাত্রা পরিবর্তন হলে কার পরিবর্তন হবে, অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হবে। কিন্তু তুমি বলতেছো সমষ্ণ, সমষ্ণ মানে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা কোনো পরিবর্তন না হলে তো অভ্যন্তরীণ শক্তিরও কি হবে না, পরিবর্তন হবে না। তার মানে এটা কি হবে, জিরো হয়ে যাবে। তাহলে আমার এই সমীকরণের অবস্থা কি দাঁড়াবে, ডিকিউ যদি করি ডিউ এর মান আসবে জিরো, থাকবে শুধু কি ডিডাব্লিউ। তার মানে আমি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যতখানি তাপ শক্তি পরিবর্তন করব তার পুরোটাই কৃত কাজ হবে, পুরোটাই কি হবে, কৃত কাজ। লাস্ট প্রক্রিয়ার নাম হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। আচ্ছা, কিছু কথা বলি। এখানে যেমন তোমার দেখেই বুঝছো চাপ কনস্ট্যান্ট, এখানে যেমন তোমার দেখেই বুঝছো আয়তন কনস্ট্যান্ট, এখানে যেমন তোমার দেখেই বুঝছো তাপমাত্রা কনস্ট্যান্ট। এখানে কিন্তু দেখে বোঝা যায় না, তবে বোঝা যায় লাস্টে কি লেখা আছে, তাপ। তাহলে এখানে কিউ কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট থাকবে, কিউ কনস্ট্যান্ট। মানে তুমি বাইরে থেকে কোনো তাপ শক্তি প্রয়োগ করতে পারবে না। কি করতে পারবে না, বাইরে থেকে কোনো তাপ শক্তি প্রয়োগ করতে পারবে না। তাহলে বাইরে থেকে যদি কোনো তাপ শক্তি প্রয়োগ করতে না পারো তাহলে ডিকিউ এর মান কি হবে, জিরো। তাপ শক্তি কোনো পরিবর্তন আসলে হবেই না। তাহলে কি অবস্থা হবে, এটা যদি জিরো হয়ে যায় তাহলে আমি বলতে পারি ডিইউ সমান মাইনাস ডিডাব্লিউ। তার মানে এখানে তোমার যে কাজটা হবে বা যে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা হবে এটার জন্য বাইরের কোনো তাপ শক্তি দায়ী না। যদি তুমি এখানে কাজ করো নিজের মধ্যকার অভ্যন্তরীণ শক্তির খরচ করে করতে হবে। কি বললাম, তুমি যদি কাজ করো তোমাকে কি করতে হবে, নিজের মধ্যকার অভ্যন্তরীণ শক্তি তোমাকে খরচ করে করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে লিখছি এরকম ভাবে যে ডিডাব্লিউ সমান লেখা যায় মাইনাস ডিইউ। যদি তুমি কৃত কাজ করো তোমার মাইনাস হয়ে যাবে, কি মাইনাস হয়ে যাবে, অভ্যন্তরীণ শক্তি খরচ হয়ে যাবে। এটা মাথায় রাখলেই চলবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছে আশা করি। আমরা এবার চলে যাচ্ছি কিছু কমন সূত্রে। এই সূত্রগুলো তোমরা সবাই পারো, এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না। সেটা হলো তোমরা জানো যে আমি যদি কোনো বস্তুর উপরে তাপশক্তি পরিবর্তন করি, ডিকিউ প্রয়োগ করি, এই ডিকিউ এর কারণে কিন্তু এই বস্তুর তাপমাত্রার পরিবর্তন হতে পারে। যেমন পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, আমি তাপশক্তি প্রয়োগ করাই তার তাপমাত্রা চেঞ্জ হইতে পারে না। সেক্ষেত্রে বলি আমরা আপেক্ষিক তাপ। কি বলি আমরা, আপেক্ষিক তাপ। সেক্ষেত্রে সূত্র কি হবে, এম এস ডিটি। তোমাদের মনে থাকার কথা যে তাপশক্তি পরিবর্তন করলে ভর হচ্ছে এম, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর ডিটি হলো কি তাপমাত্রার। আচ্ছা, এবারে এই তাপ, এবারে এই যে দেখো তাকাও, এবারে আমরা যে মনে করো আপেক্ষিক তাপ দিয়ে কাজ করতেছি, এটা তো একটা শক্তি তাই না, তাপ এক প্রকার কি শক্তি। এখন এটা যদি শক্তি হয়, শক্তির তো আরো রূপ আছে, যেমন বিভব শক্তি আছে, গতি শক্তি আছে। তাই তো শক্তির রূপের সাথে কল্পনা করলে এম এস ডিটির সমান আমরা কি লিখতে পারি, এম জি এইচ। এই যে আমরা লিখলাম এইচ এফ মাইনাস এইচ আই, মানে শেষ উচ্চতা থেকে আদি উচ্চতা বাদ দিতেই পারি। যে এটা যদি এটা শক্তি হয়, এই শক্তি সমান কি হবে, এম এস ডিটি। তাহলে এটা সমান আবার কি লেখা যায়, এম জি এইচ এফ মাইনাস কি বলতো, এইচ আই। আবার যদি বিভব শক্তি লিখতে পারো শক্তির সমান, তাহলে গতি শক্তিও লিখতে পারো। গতি শক্তি সূত্র তোমরা সবাই জানো,
হাফ এম ভি স্কোয়ার। এবার তুমি যদি সাপোজ একটা বস্তুর উপরে তাপশক্তি পরিবর্তন করো, তার তো অবস্থারও কি হতে পারে, পরিবর্তন হতে পারে। সে বরফ থেকে হতে পারে তরল, তরল থেকে হতে পারে কি বাষ্প। সেক্ষেত্রে আমরা বলতে পারি এম এল ভি, বলতে পারি এম এল এফ। ভি হলে ভ্যাপার মানে বাষ্পর ক্ষেত্রে, আর এফ হবে কোনটার ক্ষেত্রে, তরলীকরণের ক্ষেত্রে, মানে বরফ থেকে যখন কি হয় তরল হয়। এটা হলো সুপ্ত তাপ। যখন অবস্থার পরিবর্তন হয় তখন কি হয়, সুপ্ত তাপ হয়। এই এল ভি আর এল এফ এর মান একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, পরীক্ষা হলে দেওয়া থাকে যদি প্রশ্ন আসে, তারপরে মুখস্থ করার চেষ্টা করবা। এসব মুখস্থ করার চেষ্টা করবো। যেমন পানির আপেক্ষিক তাপ 4200 কিলো জুল পার মোল। আচ্ছা, এটার সমানও সেম ভাবে আমরা লিখতে পারি বিভব শক্তি সমান লিখতে পারি হাফ এম ভি স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা চলে যাব সরাসরি কথাবার্তায় গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আমি টপিকটার নাম কিন্তু বলেছিলাম কালকে। এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আমি সরাসরি এটার সূত্র দেখাবো, সূত্র দেখালে তোমরা সংজ্ঞা বানায় লিখতে পারবা, ঠিক আছে। তবে এই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের তো তিনটা চলক থাকে তোমরা সবাই জানো, চাপ, তাপমাত্রা, আয়তন। গ্যাসের চলক কয়টা, তিনটা, তাপমাত্রা, চাপ, আয়তন। অ্যান্ড গ্যাসের মোলার আপেক্ষিক তাপ যদি তুমি বের করতে চাও দুইভাবে বের করতে পারো। একটা হলো স্থির চাপে, মনে রাখবা যে কয়ভাবে বের করা যায়, স্থির চাপে বের করা যায়, আরটা বের করা যায় স্থির আয়তনে। স্থির চাপে আর স্থির আয়তনে, এই দুইভাবে তুমি গ্যাসের মোলার আপেক্ষিক তাপ তুমি বের করতে পারো। তো যখন তুমি এই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এই টপিকটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তো যেমন তুমি স্থির চাপ বলবে তখন বলবা সিপি, আর স্থির আয়তন বললে কি বলবা সিভি। দেখো এখানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে ডিকিউ ডিভাইডেড এন ডিটি। এখানেও সূত্র কিন্তু সেম, ডিকিউ ডিভাইডেড এন ডিটি। তুমি যদি সংজ্ঞাটা এবার বানায় বানায় বলো কোনো সমস্যা নেই। সংজ্ঞা বলার ব্যাপারটা খুবই সহজ, নিচের গুলাকে এক বলবা, কি বলবা এক। যেমন এখানে এন, এন মানে কি মোল সংখ্যা, তাহলে গ্যাসের মোল সংখ্যা তো একটা ইম্পর্টেন্ট চলক, তাই না। আচ্ছা, এক মোল গ্যাসের, কি বললাম, এক মোল গ্যাসের, এদিকে থেকে বলো, এটা মুখস্থ করার কিছু নাই, তোমার পাশে বই দেখবা। এক মোল গ্যাসের তাপমাত্রা পরিবর্তন করছে না, তাহলে 1 কেলভিন পরিবর্তন করতে, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োগ করা লাগে বা পরিবর্তন করা লাগে তাকেই বলা হয় মোলার আপেক্ষিক তাপ। দুই প্রকার, স্থির চাপে আর স্থির আয়তনে। এমন একটা জিনিস পরীক্ষার প্রশ্ন আসে মাঝে মাঝে, মনে রাখবা সবসময়, যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের মান সবসময় সিভির চাইতে বড় হয়, মানে স্থির আয়তনের চাইতে বড় হয়। কারণ প্রশ্ন হচ্ছে কেন বড় হয়, এটা কি তোমরা সবাই জানো? এটা দেখো আমি একটু এমনিতে বুঝাই দিই। দেখো যখন তুমি স্থির আয়তনে তাপ শক্তি প্রয়োগ করো, ফোকাস করো, তোমরা যখন স্থির আয়তনে তাপ শক্তি প্রয়োগ করো তখন তোমার কি হয় বলো তো, স্থির আয়তনে তাপ শক্তি প্রয়োগ করায় এই ডিকিউটা সরাসরি খালি ডিউ এর পরিবর্তন করে, ডিডাব্লিউ এর কিন্তু কোনো পরিবর্তন করে না। কেন করে না? কারণ আয়তনে তো আসলে আয়তনের পরিবর্তন তো শূন্য হয়ে যায়, ফলে কৃত কাজ থাকেই না। ফলে আমি যা তাপ শক্তি পরিবর্তন করি সবই কি হয়ে যায়, অভ্যন্তরীণ শক্তি। বাট সিপি এর ক্ষেত্রে কি হয়, আমি যে তাপ শক্তি প্রয়োগ করি এটা যেমন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে, ঠিক একইভাবে পিডিবি হয়। কি হয় বলতো, পিডিবি, স্থির আয়তনে কিন্তু কৃত কাজ থাকে। তোমরাই বলো তাহলে কোথায় তাপ শক্তি বেশি প্রয়োগ করতে হবে? অবশ্যই সিপিতে, কারণ সিপিতে তাপ শক্তি 2টা কাজে লাগে, আর সিবিতে তাপ শক্তি একটা কাজে লাগে। তাহলে অবশ্যই মান কার বড় হবে, সিপি এর বড় আর সিভি এর ছোট। এই পরীক্ষা আসলে পারবা তোমরা। এখন ঘটনা হচ্ছে সিপি যেহেতু বড়, তাহলে সিপির মান থেকে যদি সিপি তুমি বাদ দাও তাহলে তো কিছুটা পাওয়ার কথা, তাই না। সেটাই হচ্ছে আর, আর এর মান কত, 8.314 জুল পার মোল পার কেলভিন। তোমরা যদি এই আর এর মান কিন্তু আরও একটা আছে, আমরা আদর্শ গ্যাস চ্যাপ্টারে পড়েছিলাম 0.0821। ওটা আমরা কখন ইউজ করি, যখন টেকনিক্যালি আমরা আয়তনের একক পাই লিটারে, চাপের একক পাই কিসে, অ্যাটমসফিয়ারে, তখন আমরা ওই এককটা আসলে মূলত ব্যবহার করি। দেখো এই সিপিকে যদি তুমি সিপি দ্বারা ভাগ করো, যে বড় মানটাকে যদি ছোট মান দ্বারা কি করো, ভাগ করো, তা তুমি খুব মজাদার একটা জিনিস পাও যাকে আমরা গামা দ্বারা প্রকাশ করি। এই গামা দ্বারা আসলে আমরা বিভিন্ন গ্যাসে চিনতে পারি। গ্যাস তো নর্মালি আমরা 3 প্রকার আইডেন্টিফাই করেছিলাম, এক পরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস আর ত্রিপরমাণু গ্যাস। তাহলে এই সিপিকে যদি তুমি নির্দিষ্ট কোনো গ্যাসের ক্ষেত্রে সিপিকে যদি তুমি সিপি দ্বারা ভাগ করো, এবং গামার মান যদি এই 3 রকমের মধ্যেই পড়বে আশা করি। যদি সে এক পরমাণু গ্যাস হয় তার মানটা সবচেয়ে বড় হবে 1.66।
এবং যদি দ্বিপরমাণুক হয় তখন তার মানটা হবে 1.41, আর ত্রিপরমাণুক হলে 1.33। মনে রেখো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, কোনো ডাউট নেই। এটা নৈবেত্তিক হলেও আসবে, আর বড় কোশ্চেনে তো এটা এটা আর্ক হিসাবে কাজ করে, আমাকে বুঝতে সাহায্য করে এটা কয় পরমাণু গ্যাস। ঠিক আছে, তাহলে এটা হলো এক পরমাণু গ্যাস কারা, অনেকে এটাও জানো না। হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা হচ্ছে যারা নিষ্ক্রিয় গ্যাস, তারা হচ্ছে এক পরমাণু গ্যাস। আর অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো সবই, ক্লোরিন, এগুলো সবই দ্বিপরমাণু গ্যাস। ত্রিপরমাণু গ্যাস যেমন ওজোন দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। আর কি আসতে পারে, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলোর নাম একটু মনে রাখতে হবে আমাদের। আশা করি সব ক্লিয়ার। আমরা একটা এখানে হোমওয়ার্ক দিতে আমাকে হবেই, তোমাদের পুরাতন খাতায় আশা করি হোমওয়ার্ক সলিউশন করেই তোমরা রাখছো, তারপর আমি দিচ্ছি। অক্সিজেন গ্যাসের সিপি ও সিভি এর মান নির্ণয় করো। এটা কিন্তু খুবই পপুলার একটা কোশ্চেন, খুবই পপুলার। অক্সিজেন না দিয়ে নাইট্রোজেন দিতে পারে, নাইট্রোজেন না দিয়ে ওজোন দিতে পারে। আশা করি তোমরা পারবা, এটা নিয়ে খুব একটা ডাউট নাই। চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেকশনে। সেকশনের নাম হচ্ছে বয়েলস ল। বয়েলস ল, বয়েলস ল তোমরা পারো। আমি বয়েলস ল নিয়ে আসলে অত বেশি কথা বলতে চাচ্ছি না, মানে টু দ্য পয়েন্ট আমি কথা বলতে চাই। বয়েলস ল নিয়ে কি বলতে চাই, একটু টু দ্য পয়েন্টে কথা বলতে চাই। বয়েলস লতে আমরা সবাই জানি তাপমাত্রা ছিল কনস্ট্যান্ট। কে কে কনস্ট্যান্ট ছিল, মোল সংখ্যার তাপমাত্রা কি থাকতো, কনস্ট্যান্ট। মানে এটা সমষ্ণ প্রক্রিয়া। বয়েলস ল আসলে কিভাবে কাজ করতো, সমষ্ণ প্রক্রিয়ায় কাজ করতো। এবং সেখানে বলা হচ্ছিল আয়তন আর চাপ পরস্পর ব্যস্তানুপাতিক। আয়তন এবং চাপ পরস্পর ব্যস্তানুপাতিক। আমরা গ্রাফও দেখে শিখেছিলাম, গ্রাফটা এইভাবে কাজ করে আমরা সবাই জানি, যে পরস্পর ব্যস্তানুপাতিক, তো একটা বাড়লে আরেকটা কমে, আরেকটা কমলে আরেকটা বাড়ে। তো এখান থেকে আমরা ল বানাইছিলাম যে P1 V1 সমান P2 V2। আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলছি না, কারণ আমরা আদর্শ গ্যাস চ্যাপ্টারে এটা নিয়েই কথা বলছি। P1 V1 সমান কি লেখা যায়, P2 V2। আচ্ছা, এখন আসলে আমরা এটাকে একটু আন্ডারস্ট্যান্ড করতে চাই। দেখো পিভি সমান, এটা দেখলে বোঝা যাচ্ছে, তার মানে পিভি সমান লেখা যায় ধ্রুবক। পিভি সমান কি লেখা যায়, ধ্রুবক। এখন এটা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা পিভি সমান কি বলা যায়, ধ্রুবক বলা যায়। বাট আমি যদি এই বয়েলস লকে দুষ্টামি করে ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রয়োগ করতে চাই, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বয়েলস ল কেমন ভাবে কাজ করবে। সমষ্ণ প্রক্রিয়া তুমি দাবি করতেছো চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক, কোনো সমস্যা নেই। বা রুদ্ধতাপীয় প্রক্রিয়াও কি সেটা ব্যস্তানুপাতিক থাকবে, হ্যাঁ থাকবে, বাট তারা নর্মালি আচরণ করবে না। মানে নর্মালি যেটা আমরা জানতাম যে চাপ বাড়ালে আয়তন কমে যায়, যে অনুপাতে কমে যায়, এটা সমান, এটা ব্যস্তানুপাতিক একটা ভাব আছে, বাট সেখানে পুরোপুরি সেভাবে কাজ করতে পারে না। তোমাকে সামান্য একটু চেঞ্জ আনতে হবে। এই সূত্রের মধ্যে কি আনতে হবে, সামান্য একটু চেঞ্জ। চেঞ্জটা আসলে কি, তুমি আগে দেখেছিলা পিভি সমান ধ্রুবক, এখন দেখবা পিভি পাওয়ার গামা সমান ধ্রুবক। এখন তোমাদের ডাউট থাকার কথা না, গামা আবার কি জিনিস। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.66 তোমরা জানো, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.41, আর ত্রিপরমাণুকের জন্য কত শিখলা, 1.33। তার মানে ওই গামাটা হলো এক্সট্রা একটা যুক্ত হয়েছে এখানে। যদি বয়েলের সূত্র কোন ক্ষেত্রে কাজ করে, রুদ্ধতাপীয় ক্ষেত্রে কাজ করে, তো মনে রেখো পিভি সমান ধ্রুবক না বলে কি বলবা, পি পাওয়ার গামা সমান ধ্রুবক। তখন সূত্র তাহলে কি হবে, P1 V1 গামা সমান লিখবা খালি P2 V2 গামা। আশা করি বুঝতে খুব একটা বেগ পেতে হয় নাই। আচ্ছা, যারা একটু পরে আসছে একটু কষ্ট হবে, তারা দেখে নিও ভিডিও আমাদের। এখন একটা কোশ্চেন মাঝে মাঝেই দেয় যে সমষ্ণ, মানে রোধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের চাইতে গামা গুণ খাড়া কেন। কমন সেন্স, এটা আসলে ঘাতযুক্ত একটা সমীকরণ। রোধতাপীয়র যে গ্রাফটা হবে সেটা কি যুক্ত হবে, গামা মানে এটা ঘাত না, পাওয়ার না, এটা পাওয়ার যুক্ত সমীকরণ। আর সমষ্ণ প্রক্রিয়া কি কোনো পাওয়ার আছে। আর আমার ছোটবেলা থেকে জানার কথা এটা, যে ঘাতযুক্ত সমীকরণের গ্রাফ নর্মাল গ্রাফের চেয়ে দ্রুত পরিবর্তন হয়। ঘাতযুক্ত সমীকরণের সমীকরণের গ্রাফ নর্মাল যে কোনো সমীকরণের চাইতে কি হয়, দ্রুত পরিবর্তনের শিকার হয়। যারা বুঝো না তারা তাকাও, যদি এক্স এর মান 1 হয় তাহলে ওয়াই এর মানও 1 হওয়ার কথা। বা যদি স্কোয়ার থাকে তাহলে এক্স এর মান 2 হলে ওয়াই এর মান কি হবে, এক্স এর 2 দুগুণে 4 হয়ে যাবে। তার মানে কি, 2 এর জন্য 2 না হয় কত হয়ে গেল 4। আবার 3 এর জন্য 3 না হয় স্কোয়ার থাকলে কি হবে 9। তাহলে পরিবর্তন কি র্যাপিড হচ্ছে না। আর পরিবর্তন র্যাপিড হওয়ার অর্থই হলো গ্রাফগুলো বেশ কি হবে, দ্রুত বর্ধনশীল, মানে খারাপ হবে। তার মানে কেমন হয় ব্যাপারটা, ধর এটা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ হয় দেখা যাবে সেটা অনেক দ্রুত খারাপ হবে, নিচের দিকে নেমে গেছে। আর এটা যদি সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ হইতো তাহলে কেমন হইতো, কি অনেক টাইম নিয়ে রিল্যাক্সে বাঁকা হইতো। কথা কি বুঝতে পারছো, বেশি বাঁকা হইতো। তাহলে কে কম বাঁকছে,
রুদ্রতাপীয় প্রক্রিয়া মাথার উপর গ্রাফ থাকার কারণে সে কম বাড়ছে, এই জন্য সে বেশি খাড়া দেখা যাচ্ছে। আর সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা বেশি বাড়ছে, কারণ ঘাত নাই, ফলে তাকে কি দেখা যাচ্ছে, বাঁকা দেখা যাচ্ছে। তার মানে এটা কেন বাঁকলো, কার জন্য বাঁকলো, গামার কারণে বাঁকলো। এই জন্য বলা হয় যে রুদ্রতাপীয় প্রক্রিয়ার গ্রাফ সমষ্ণ প্রক্রিয়া চাইতে কত গুণ খারাপ, গামা গুণ খারাপ। আচ্ছা, এখন কথা হলো স্যার আমরা ম্যাথ করার সময় তো আমরা বললেন যে গ্যাসের চলক হয় তিনটা, পি ভি টি হয় আমরা যতদূর জানি। তাহলে আমি তো মাত্র বয়লের সূত্র থেকে পি আর ভি এর মধ্যে সম্পর্ক শিখলাম, বাট ম্যাথ করার সময় তোমাকে শুধু পিভি দিয়ে ম্যাথ আসবে না। তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক, চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক, এরকম অনেক রকম ভেরিয়েশন দিয়ে ম্যাথ আসতে পারে। সেক্ষেত্রে আমরা ম্যাথ কীভাবে করবো, ঝামেলায় পড়ে যাব। আর বেশিরভাগ ম্যাথ কিন্তু রুদ্রতাপীয় প্রক্রিয়াতেই আসবে। বলবে টায়ার ফেটে গেছে, বেলুন ফেটে গেছে, এরকম হঠাৎ একটা আকস্মিক আয়তনের পরিবর্তন বলবে, বাবল ফেটে গেছে, এরকম কথা বলবে, মানে হঠাৎ করে পরিবর্তন বলবে। আর এই ধরনের পরিবর্তন মানে এটা কি ধরনের পরিবর্তন, তো রুদ্রতাপীয় পরিবর্তনে কাতারে পড়ে যায়। তো সেক্ষেত্রে তো আমরা চাপের সাথে আয়তনের সম্পর্ক জানি না, জানি জানি খালি মাত্র শিখলাম পি ওয়ান ভি ওয়ান গামা সমান পি টু ভি টু গামা, বাট চাপের সাথে তাপমাত্রা জানি না, আয়তনের সাথে তাপমাত্রা আমরা জানি না। সেগুলো আমি লিখে দিচ্ছি, লিখে নাও। যেমন যদি তোমাকে রুদ্রতাপীয় সিস্টেমে বলা হয় টি আর ভি দিয়ে ম্যাথ করো, তাহলে মনে রাখবা টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান সমান লেখা যায় টি টু ভি টু গামা মাইনাস ওয়ান। এটা একটু ভালোভাবে মনে রাখবা। আর যদি কখনো তোমার টি আর পি এর মধ্যে সম্পর্ক লাগে, তাহলে টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা ডিভাইডেড গামা সমান লেখা যায় টি টু পি টু ওয়ান মাইনাস গামা ডিভাইডেড গামা। তোমরা এই দুইটা সূত্র মনে রেখো, প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবা, প্রয়োজন লাগলে কাজ করতে পারবা। এবার তোমাদের একদম আমি বলবো, যেটুকু আমাদের সময় কম হাতে, আমাদের পরীক্ষার আগের রাতে হয়তো তুমি ভিডিওটা দেখবা, এছাড়া তো তোমার দেখার সময়ও নেই। যদি ভুলেই যাও বাই চান্স, যদি বাই চান্স ভুলে যাও, তাহলে এখান থেকে আমরা একটা আউটপুট বের করি, কোনো প্রতিপাদনের দিকে যাচ্ছি না। আমি একটা টপিক দেখো 3 স্টার মারছিলাম, কৃতকাজের সূত্র। কৃতকাজের সূত্রটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখন এই কৃতকাজ কিন্তু কয়েকটা প্রক্রিয়া হয়, আমরা দেখেছিলাম। খালি সমআয়তন প্রক্রিয়া কিন্তু কি হয় না, কৃতকাজ হয় না। কিন্তু সমষ্ণ প্রক্রিয়াতেও কৃতকাজ হয়, রুদ্রতাপীয় প্রক্রিয়াতেও কি হয়, কৃতকাজ হয়, সমচাপ প্রক্রিয়াতেও কি হয়, কৃতকাজ হয়। কিন্তু এটাকে ডিটেলস ফরমেশনে আমরা শিখতে যাচ্ছি, মানে সূত্র আকারে মনে রাখবো যে কৃতকাজের সূত্রটা মেনলি শিখবো কার জন্য, সমষ্ণর জন্য আর রুদ্রতাপীয়র জন্য। পরীক্ষা প্রশ্ন বেশিরভাগ সময় সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের সূত্র দিয়ে ম্যাথ আসবে। আমরা যখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো দেখবা ওই কোশ্চেনটাই সবচেয়ে বেশি দেখতে পারবো আমরা। তো আমরা ডিরেক্ট চলে যাচ্ছি, বেশি এলোমেলো কথা না বলে। এটা মুখস্থ চাই তোমাদের কাছ থেকে আমি, হ্যাঁ, যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের সূত্র কোনটা সঠিক। কৃতকাজ ডাব্লিউ সমান মনে রাখবা এন আর টি, কি লিখবা, এন আর টি। এন আর টির পরিচয় তোমাদের দেওয়ার কিছু নাই, তোমরা জানো কোনটা কি। তারপরে লন ভি টু ডিভাইডেড ভি ওয়ান, ভি টু মানে কি শেষ আয়তন, আর ভি ওয়ান মানে কি আদি আয়তন, করলেই আমি কৃতকাজ পেয়ে যাবো। এখন ঘটনা হচ্ছে তাহলে সমষ্ণ প্রক্রিয়া শিখালেন বা মুখস্থ করলাম, এখন তাহলে কাক লাগবে এবার, রুদ্রতাপীয় প্রক্রিয়াতেও তো আমার লাগবে। এটাও আমরা জাস্ট ডিরেক্ট মুখস্থ রাখবো, ডাব্লিউ সমান এন আর ডিভাইডেড ওয়ান মাইনাস গামা, ডাউট থাকার কথা না, টি টু মাইনাস টি ওয়ান, মানে শেষ তাপমাত্রা থেকে আয় তাপমাত্রা বাদ। আশা করি এগুলো নিয়ে তোমাদের আর বেশি কিছু ডাউট থাকার কথা দেখছি না। চলে যাবো আমরা এন্ট্রপি। আমি বলেছিলাম এন্ট্রপি মাপা যায় না, মাপতে পারবো আমরা এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপি মানে হলো বিশৃঙ্খলা। দুনিয়ার সৃষ্টি বিগ ব্যাং হওয়ার পর থেকে এখন পর্যন্ত সব কিছু বর্ধনশীল প্রক্রিয়াতে আছে, কেউ থেমে নাই। আর যেহেতু থেমে নাই, তার মানে সবার মধ্যে কি হচ্ছে, এন্ট্রপি খালি বৃদ্ধিই পাচ্ছে। মানে বিশৃঙ্খলা কি থেমে যাচ্ছে? থেমে গেলে তো আসলে আমাদের সেই মানে জাগতিক ব্যাপারটা ধ্বংস হয়ে যাবে। যেদিন থেমে যাবে বিগ ব্যাং এর এই প্রসারণ, সেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কথা টেকনিক্যালি। তাহলে এই যে বিগ ব্যাং এর যে প্রসারণ হচ্ছে, কারণ সবাই চারদিকে সরাই যাচ্ছে, গতিশক্তি লাভ করতেছে, বিশৃঙ্খলা ক্রিয়েট হচ্ছে। যত বেশি বিশৃঙ্খলা তত বেশি কি এন্ট্রপি বেশি। তার মানে এন্ট্রপি কখনো কমে না, এন্ট্রপি সবসময় কি হয়, বৃদ্ধি পায়। আমরা মেনলি এন্ট্রপির পরিবর্তন মাপবো, এটা নিয়ে বিস্তারিত কথা যাচ্ছে না। আমরা কি মাপবো, এন্ট্রপির পরিবর্তন। নর্মালি আমরা রিয়েল লাইফে এন্ট্রপিকে আমরা এস দ্বারা প্রকাশ করি, বাট আমরা এন্ট্রপির পরিবর্তন প্রকাশ করব কি দ্বারা, ডিএস দ্বারা। ডিএস সমান মনে রাখবা ডিকিউ বাই টি। ডিকিউ মানে তাপ শক্তির পরিবর্তন, আর টি মানে কি তাপমাত্রা। ডিকিউ মানে কি তাপ শক্তির পরিবর্তন, আর টি মানে কি তাপমাত্রা।
ডিকিউ যদি তাপ শক্তি হয় তাহলে একক হবে কি জুল পার কেলভিন, নিচেরটা হবে কেলভিন, তাহলে জুল পার কেলভিন বলা যায়। এখন আমি একটু কথা বলতে চাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে। তোমরা একটু কমন সেন্স কাজে লাগায় বলো তো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো পরিবর্তন হয়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো রুদ্ধদ্বার মানে কি, বাইরে থেকে তাপ যাবে না, ভেতর থেকে তাপ বেরোবে না, তাহলে তাপ শক্তি কোনো পরিবর্তন হচ্ছে? তাহলে কি ডিকিউ এর মান টেকনিক্যালি কি হয়ে গেল, জিরো। তাহলে কি ডিএস সমান জিরো না? এটা নৈবেদ্যিকে আসবে। কোন প্রক্রিয়ায় অ্যান্টোইড পরিবর্তন শূন্য? ডিএস সমান জিরো হচ্ছে কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। কেন হলো সেটাও তোমরা বুঝে গেছো। আচ্ছা, এখন মূলত আমরা এন্ট্রপির সাথে ওই যে শুরুর দিকে লিখে দিয়েছিলাম না, ডিকিউ সমান এম এস ডিটি, হাফ এম ভি স্কোয়ার এম জি এইচ এফ মাইনাস এইচ আই, ওই সূত্রের সাথে আমরা অ্যান্ট্রপির একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব। কেনই বা করব? কারণ এখানে ডিকিউ আছে না, বলো। ডিকিউ সমান তো লিখছিলাম এম এস ডিটি, তার ডিকিউ এর সাথে তো এস এর একটা দেখতে পাচ্ছি সম্পর্ক রয়েছে, ডিএস এর একটা সম্পর্ক রয়েছে। শুধু এস মানে কিন্তু আপেক্ষিক তাপ, শুধু এস মানে কি আপেক্ষিক তাপ, আর ডিএস মানে কি এন্ট্রপির পরিবর্তন। তো আমরা একটু তুলনা করি, চলো। তাহলে আমরা যদি এন্ট্রপির সাথে এই সম্পর্কগুলো তুলনা করি, তোমার ইজিলি পারবো আশা করি। ডিকিউ সমান আগে কি ছিল? ডিকিউ সমান ছিল এম এস ডিটি, এম এস ডিটি ছিল। তাহলে এখন ডিএস সমান হবে, দেখো আমি এই ডিকিউটাকে চেঞ্জ করে কাকে ইমপ্লিমেন্ট করছি এখানে, ডিএস। তাহলে ডিএস সমান হবে এম বড় হাতের এস লন কিউ ডিভাইড কি হয় বলো, টি ওয়ান। আচ্ছা, সেম ভাবে আমরা শিখেছিলাম ডিএস সমান ছিল আমাদের ডিকিউ সমান, সরি মানে সুপ্ত তাপের ক্ষেত্রে ছিল ডিকিউ সমান এম এল এফ অথবা এম এল ভি। এখন ডিকিউ এর জায়গায় যদি ডিএস লেখো, সামান্য পরিবর্তন মনে রাখবা। এই এম এল এফ, এফ মানে কি বরফ বিন্দুর মানে গলনাঙ্ক বোঝাচ্ছি আমরা, তো এই জায়গায় টি আইস বসাবা। আর এম এল ভি, ভি মানে শিখেছিলাম ভ্যাপার, তাহলে কি বসাবা, টি স্টিম। আশা করি এই দুইটা সূত্র মনে রাখতে পারবো, খুব একটা কঠিন কিছু না। আচ্ছা, এখন আমরা একটু শিখতে যাচ্ছি ঘটনাগুলোর স্বতঃস্ফূর্ত বা স্বতঃস্ফূর্ত কি না, মানে স্বতঃস্ফূর্ত নাকি অস্বতঃস্ফূর্ত, এই জিনিসটা একটু আমরা আন্ডারস্ট্যান্ড করতে যাচ্ছি, প্লিজ। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেই। ধরো এটা আমার একটা তাপ উৎস, এটা কি বলতো, তাপ উৎস, যার তাপমাত্রা হলো T1, আর এটা হলো তাপ গ্রাহক, এর তাপমাত্রা হচ্ছে T2। ধরে নিচ্ছি তাপ উৎসের তাপমাত্রা অবশ্যই বেশি ধরে নেওয়া লাগবে, আর তাপ গ্রাহকের তাপমাত্রা কম ধরে নেওয়া লাগবে। তাপ উৎস থেকে যদি কিউ পরিমাণ তাপ শক্তি এই তাপ গ্রাহকে প্রবেশ করে, কি বললাম, কিউ পরিমাণ তাপ শক্তি তাপ উৎস থেকে কই প্রবেশ করছে, তাপ গ্রাহকে প্রবেশ করছে। যেহেতু এখানে একটা পরিবর্তন ঘটছে, তাহলে এখানে একটা এন্ট্রপি পাওয়া যাবে, এখানেও একটা কি পাওয়া যাবে, এন্ট্রপি। তাহলে নাম দিলাম ডিএস1। এন্ট্রপির সূত্র শিখলাম ডিকিউ বাই টি। এখানে এখানে কতটুকু তাপ শক্তি পরিবর্তন হয়েছে, ততখানি ত্যাগ করছে। যতখানি আমরা ত্যাগ বা গ্রহণ করি ততটুকুই আমার পরিবর্তন হয়। টেকনিক্যালি আমরা বলতে পারি যে এখানে ডিকিউ বাই কি হবে, T1। আর ডিকিউ মানে টেকনিক্যালি কিউ ডিভাইড কি হবে, T1 মাইনাস কিউ দিলাম, কেন তুমি বর্জন করছো তাই। এখানে কি করছো, গ্রহণ করছো না, তাহলে এখানে কি হবে, ডিএস2 সমান হবে প্লাস কিউ ডিভাইড কি হবে, T2। সবাইকে আন্ডারস্ট্যান্ড করতে পারছো? তাহলে এবার যদি আমরা টোটাল ডিএস বের করি, যে এই পুরো ঘটনায় অ্যান্টোইড পরিবর্তন কতটুকু হলো, ডিএস1 প্লাস কি লেখা লাগবে, ডিএস2। এবার যদি ভ্যালুগুলো বসায় তুমি কিউ কমন নাও, কারণ কিউ কমন নেওয়া যাচ্ছে, তাহলে 1/T2 মাইনাস কি হচ্ছে, 1/T1। এবার ডিসিশন নেওয়ার পালা। T2 তো একটা ছোট মান ছিল তাই না, তাপ গ্রাহকের মান কি ছিল, ছোট, আর তাপ উৎসের মান কি ছিল, বেশি। তাহলে একটা 1কে যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ করো, মানটা অনেক বড় আসার কথা। আর 1কে যদি বড় সংখ্যা দ্বারা ভাগ করো, মানটা ছোট আসার কথা। তাহলে বড় থেকে ছোট বাদ দিলে কি পজিটিভ না? তাহলে এই যে ডিএস এর মান এখানে পজিটিভ পাওয়া তুমি, তবে যে সকল ক্ষেত্রে ডিএস এর মান পজিটিভ পাওয়া যায় সে সকল ঘটনাকে বলি আমরা স্বতঃস্ফূর্ত ঘটনা। কি বলি আমরা, স্বতঃস্ফূর্ত ঘটনা, মনে থাকবে। যে সকল ক্ষেত্রে ডিএস এর মান কি পাবো, পজিটিভ পাবো, সেই ঘটনাকে কি বলবো আমরা, স্বতঃস্ফূর্ত ঘটনা। এটা তো পজিটিভ পাওয়ারই কথা, কারণ উৎসের তাপমাত্রা বেশি আর গ্রাহকের তাপমাত্রা কি কম। মনে রাখবা বাস্তব ঘটনায় সেটা স্বতঃস্ফূর্ত ঘটনা। বাস্তবে কি হয়, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা তাপ শক্তি যায়, এটাই তো বাস্তব ঘটনা। আর বাস্তব হলে দেখবা ডিএস এর মান কি থাকে, পজিটিভ।
বাট ফ্রিজের মধ্যে কিন্তু কাহিনী উল্টা হয়, ঠান্ডা জিনিস ঠান্ডা আরো বেশি হয়, হয় না? এটা কিন্তু ডিএস এর মান কিন্তু পজিটিভ দেখাচ্ছে না, ডিএস এর মান কি দেখাচ্ছে এখানে? নেগেটিভ। ওটা কি স্বতঃস্ফূর্ত ঘটনা বলবো? ওটা একটা জোরপূর্বক ঘটনা, তার মানে কি অস্বতঃস্ফূর্ত ঘটনা। বুঝছো? যাবো ধীরে ধীরে আগাবো। তাহলে এখান থেকে এখানকার আউটপুট হচ্ছে কি, ডিএস এর মান পজিটিভ হলে স্বতঃস্ফূর্ত, আর নেগেটিভ হলে কি অস্বতঃস্ফূর্ত। চলে যাই এবার হলো তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিনের কাঠামো একবার শিখাই দেবো, একবারই শিখে নিবা তাপ ইঞ্জিন সম্পর্কে। প্রথমত শিখবো আমরা তাপ উৎস নিয়ে। তাপ ইঞ্জিনের মধ্যে একটা তাপ উৎস থাকা লাগবে, সোর্স থাকা লাগবে, যার তাপমাত্রা ধরলাম কি T1। অবশ্যই ঠান্ডা করার জন্য তাপ গ্রাহকও লাগবে, কারণ ইঞ্জিন ঠান্ডা করা লাগবে তো নাকি। এটাকে বলা হয় সোর্স, আর এটাকে বলা হয় সিঙ্ক। আচ্ছা, এই সোর্স থেকে তাপ শক্তি নেয় যে, সে হলো আমার কার্যনির্বাহক বস্তু। সে গ্যাস হয় তাই না? কার্য নির্বাহক বস্তু। দেখো তাপ উৎস থেকে ধরলাম আমরা Q1 তাপ শক্তি এনে প্রবেশ করলো, আর এখান থেকে ধরলাম যে Q2 তাপ শক্তি বের হয়ে সিঙ্কে গেল। আর মাঝখানে তাহলে চেঞ্জ করলেন কেন? ওখান থেকে সে গ্রহণ করলো Q1, তাহলে ত্যাগ করার কথা ছিল Q1, ত্যাগ করছে আসলে কি Q2। তার মানে কিছুটা পরিমাণ তাপ শক্তি সে খরচ করছে। কিসে খরচ করছে? একটা কাজ করছে। কাজ কেন করলো? কারণ ওই যে তাপ শক্তি গ্রহণ করার কারণে তোমার আয়তন বৃদ্ধি পাইছে, আর গ্যাসের আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি হয়? কৃত কাজ হয়। তার মানে তুমি যে তাপ শক্তি শোষণ করেছিলে তার কিছুটা তুমি কৃত কাজ করে ফেলছো। এর জন্য তুমি ত্যাগ করার সময় আর Q1 পরিমাণ ত্যাগ করতে পারো নাই। কতখানি ত্যাগ করছো? Q2, মানে অবশ্যই আগের থেকে কম ত্যাগ করছো। যাও, এখন কোনো একটা ইঞ্জিন সম্বন্ধে পড়ার সময় তোমাকে বের করতে হবে কর্মদক্ষতা। আর কিছু পরীক্ষায় আসুক বা না আসুক, টেকনিক্যালি কি আসবে? কর্মদক্ষতাই বের করতে বলবে, মানে এই তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বের করো, এটাই পরীক্ষায় প্রশ্ন হবে, অন্য কোনো প্রশ্ন আসে না। তাহলে এটা হলো মূলনীতি, এটা এটা আঁকাই দিলে পাশে যদি লিখে দাও এটা হলো মূলনীতি, স্যার একটু খুশি হবে যে এটাই হলো তাপীয় ইঞ্জিনের মূলনীতি। আচ্ছা বলো, সাহস করে বলো, এখানে আমার ইনপুট কে বলো? ইনপুট হচ্ছে আমার Q1, আর এখান থেকে কোন কোন জিনিস পাইছো Q1 থেকে? ডাব্লিউ পাইছো আর Q2 পাইছো। কিন্তু কর্মদক্ষতা একটা অদ্ভুত জিনিস, মানুষ যেটা চায় সেটার উপর কর্মদক্ষতা ডিপেন্ড করে। কি বললাম? মানুষ যেটা চায় সেটার উপর কর্মদক্ষতা ডিপেন্ড করে। তুমি 10 টাকা নিয়ে বাজার থেকে বেরোইছো, তুমি বাজারে গেছো, বাজারে যাইতে যাইতে তোমার 10 টাকার ভিতরে 5 টাকা ভ্যান ভাড়া লাগছে। তাহলে তোমার যদি আর 5 টাকা যদি একটা সিঙ্গারা খাও তুমি, কর্মদক্ষতা বের করার সময় কি তুমি 10 দিয়ে 10 ভাগ করবা? জীবনেও না। ইনপুট লাগাইছো 10 টাকা, বাট লস হয়েছে কয় টাকা? 5 টাকা, কারণ এটা সিঙ্গারা খাইতে এসে তোমার 5 টাকা ভ্যান ভাড়া দেওয়া লাগছে। এতে কর্মদক্ষতা বের করার সময় তুমি কি করবা? আউটপুটের জায়গায় লিখবা 5 আর ইনপুটের জায়গায় লিখবা 10, কারণ অলরেডি 5 তোমার কি হয়ে গেছে? লস। ওটা তো আর আউটপুট বলতে পারি না আমরা, ওটা আমার কি হয়ে গেছে? লস হয়ে গেছে, বার্ডেনের মধ্যে পড়ে গেছে, ইরর। তাহলে এখানে কি দিতে পারছি? তাহলে মূলনীতি এরকম যে আমি ইনপুট দিছিলাম Q1 আর এই দুইটা খরচ পাইছি। বাট মানুষ কি চায় যে তার এই তাপ শক্তিটা লস হোক? তুমি কি চাও তোমার বাইক গরম হোক? আসলে আমরা তো কেউ চাই না আমার ল্যাপটপ ফোন এগুলো গরম হয়ে যাক, এগুলো তো চাই না। আমরা তাহলে চাই ও কোনো তাপ শক্তি প্রডিউস করবে না, জাস্ট কাজ করে যাবে। কিন্তু ফিজিক্সও সেটা মানে না। ফিজিক্সের কথা হলো যে না, তোর তাপ শক্তি উৎপন্ন করাই লাগবে, হিট প্রডিউস করাই লাগবে। তুমি কাজ করবা, তুমি হিট প্রডিউস করবে না, এটা তো হইতে পারে না। তুমি ইনপুট দিলা Q1, তুমি চাচ্ছ খালি এই কাজটা হোক। নর্মালি আমরা কি চাই? কাজ হোক, এটা চাই। Q2 কি চাই? এটা আমাদের অনাকাঙ্ক্ষিত জিনিস না? তাহলে তুমি ইটা সমান, এটা মানে কর্মদক্ষতা, কি লেখো তোমরা? আউটপুট বাই ইনপুট। আমার আউটপুট ইনপুটে কে ছিল? Q1। আউটপুট কাকে দেবো? আমরা খালি ডাব্লিউ কে দেবো, কারণ আমি তো ডাব্লিউ ছাড়া আর কিছু চাই না। কিন্তু ডাব্লিউ মানে কি লেখা যায়? Q1 মাইনাস Q2 লেখাই যায়। কোন জায়গা থেকে লেখা যায়? এই উপরের লাইন থেকে লেখা যায়। তাহলে এবার নিচের একটা দিয়ে যদি সবাইকে ভাগ করে দাও, তাহলে পাবো আমরা 1 মাইনাস Q2 বাই Q1। এটাই হচ্ছে আমার ইটা। যে যে কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা বের করার সূত্র হলো ইটার সমান 1 মাইনাস Q2 বাই Q1। তুমি 100 দিয়ে গুণ করলেই পার্সেন্ট চলে আসবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। 100 দিয়ে গুণ করলে কি চলে আসবে? পার্সেন্ট চলে আসবে। ওটা নিয়ে আমি আর কথা বললাম না। মনে রেখো, যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য, এবং সেটাকে হতে হবে স্বতঃস্ফূর্তভাবে। এটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে না। সোর্স থেকে তাপমাত্রা তাপ শক্তি বেরোচ্ছে, সিঙ্কে যায় কি করতেছে? প্রবেশ করতেছে।
উচ্চ থেকে নিম্নে যাচ্ছে, যাচ্ছে না? যে কোনো তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে মনে রাখবা এই কর্মদক্ষতা বের করার সূত্র একটাই, 1 - Q2/Q1। চলে আসি সবচেয়ে অবাস্তব পড়াশোনায় যাব এখন আমরা। পড়াশোনার নাম হচ্ছে কার্নো ইঞ্জিন, যেটা বাস্তবে পসিবল না। আগে কয়ে নিলাম যেটা বাস্তবে পসিবল না, এটাকে আদর্শ হিসেবে ধরা হয়, চেষ্টা করা হয় কার্নো ইঞ্জিনের মতো ইঞ্জিন বানানোর, কিন্তু এটা পসিবল হয় না। এবং তোমরা যারা আগের ক্লাসে ছিলা তোমরা জানো কার্নো ইঞ্জিনের পাশে আমি কতগুলা স্টার দিছিলাম। তো মানে এটাকে ওইভাবেই মিন করো। এটা হলো এই অধ্যায়ের রাজা। কার্নো ইঞ্জিন নিয়ে একটু পড়াশোনা করি আমরা। বেশি ডিটেলসে যাব না, বাট কার্নো ইঞ্জিনের প্রক্রিয়া পরীক্ষায় আসে, তো তাই একটু অল্প অল্প বলতেছি আমি, মন দিয়ে শোনো। কার্নো ইঞ্জিনে কয়েকটা জিনিস থাকে। নাম্বার ওয়ান, কার্নো ইঞ্জিনে থাকে তাপ উৎস। কার্নো ইঞ্জিনে কি থাকে? তাপ উৎস থাকে। কার্নো ইঞ্জিনে তাপ গ্রাহক থাকে। কার্নো ইঞ্জিনে থাকে হচ্ছে তাপ অন্তরক। আরেকটা জিনিস থাকে, সেটা হলো কার্যনির্বাহক বস্তু। আমাদের কি গাড়িতে তেল ভরতে হয় না? মাঝে মাঝে তেল ভরতে হয়, তেল সংকট দেখা যায়। কিন্তু কারণও এমন একটা ইঞ্জিন প্রস্তাবিত করতেছে যে ইঞ্জিনের মধ্যে একবার কার্যনির্বাহক বস্তু দিলে আর জীবনও দেওয়া লাগবে না। সো ফানি না? মানে ওর কথা হলো যে আমি এমন একটা কার্যনির্বাহক বস্তু দেবো, এর কোনো ক্ষয় নাই, এর কোনো লস নাই। একবার দিবা, একবারই শেষ। বুঝতে পারছো কথাটা? এক হলো? হলো না। তারপরে তাপ উৎস, উনি বলতেছে আমার এমন একটা তাপ উৎস আছে, সে অন্যজনের তাপ শক্তি দিবে। নর্মালি যদি তুই কাউরে তাপ দিস তোর তো তাপমাত্রা কমে যাওয়ার কথা না। ও বলতেছে আমার কাছে এমন একটা তাপ উৎস আছে যে অন্যরা তাপ দেয়, বাট আমার তাপমাত্রার কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এটা কি পসিবল? সে বলতেছে এই যে তাপমাত্রা কি বলতো কনস্ট্যান্ট। উনি বলতেছে আমার এখানকার তাপমাত্রা কি কনস্ট্যান্ট। তাপ গ্রাহক নর্মাল সায়েন্স, কেউ তাপ শক্তি গ্রহণ করলে সে গরম হয়ে যায়, তাপমাত্রা পরিবর্তন হয়। ও বলতেছে আমার কাছে এমন একটা তাপ গ্রাহক আছে যে তাপ গ্রাহক গ্রহণ করলেও কি হয় না, তাপমাত্রা পরিবর্তন হয় না। টিও কি বলতো কনস্ট্যান্ট। অন্তরক বলতেছে আমার কাছে এমন সুপ্রিম লেভেলের অন্তরক আছে যেখানে কোনো বস্তুকে রাখলে সে কোনো তাপশক্তি চাইলেও বাইরের পরিবেশে দিতে পারবে না। যদিও বাস্তব জীবনে আমাদের কাছে এমন কোনো ফ্লাক্স আমরা পাই নাই যে চা রাখলে 2 বছর গরম থাকে। ইটস ওকে। তো এই বিষয়গুলা উনি কার্নো ইঞ্জিন তার ইঞ্জিনের পড়ানোর সময় বলেছে আমাদের, আমরা হজম করে নিয়েছি, মুখস্থ করছি, সমস্যা নেই। তাহলে এই যে আমাদের কার্যনির্বাহক বস্তু, উনি কি করলো, এর মধ্যে গ্যাস আছে, এগুলাকে ধরে নিয়ে যায় প্রথমে রাখবে হচ্ছে, আমি স্টেপগুলো লিখি। উনি প্রথমে এই কার্যনির্বাহক বস্তুকে 1 নম্বর স্টেপে রাখছে তাপ উৎসের কাছে। তাপ উৎসের কাছে রাখলে এখানে যে পিস্টনটা থাকবে, সেই পিস্টন অবশ্যই উপরের দিকে যাওয়া শুরু করবে। কেন উপরের দিকে যাওয়া শুরু করবে? কারণ এখানে তাপ গ্রহণের কারণে এর আয়তন বেড়ে যাবে, ফলে সে উপরের দিকে যাওয়া শুরু করবে, তাই না? এখন কিছুক্ষণ পরেই এইটাকে ধরে নিয়ে যে রাখা হয় কোথায়? অন্তরকে। অন্তরকে গেলে তো সমস্যা নাই, সে কি আর তাপ শক্তি পাচ্ছে কারো কাছ থেকে? পাচ্ছে না। সে কি পুরোটা উপরে উঠে গেছে? না, সে আরেকটু উপরের দিকে উঠবে। তার মানে এবার কি নিজে নিজে কাজ করা লাগবে না? তাহলে এই জায়গাটায় কি হবে, যখন তুমি অন্তরকে দিবা তখন কি কোনো তাপ শক্তি শোষণ মানে গ্রহণ করতে পারবে নাকি বিকিরণ করতে? কোনোটাই করতে পারবে না। তাহলে এখানে যেমন তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, তার মানে কি প্রক্রিয়া? সমষ্ণ। অন্তরকে গেলে কি হচ্ছে, তুমি তাপ শক্তি গ্রহণও করতে পারছো না, বিকিরণও করতে, এটা কি প্রক্রিয়া? রুদ্রতাপীয়। মুখস্থ করো। যখন আমি তাপ গ্রাহক আর তাপ উৎসে থাকবো তখন আমার হবে সমষ্ণ প্রক্রিয়া। আমি যখন তাপ অন্তরকে যাব তখন কি প্রক্রিয়া হবে? রুদ্রতাপীয় প্রক্রিয়া। কমন সেন্স, ইজি পিজি। যে আমি তাপ উৎসে গ্রাহকে গেলে যেখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাহলে কি প্রক্রিয়া? সমষ্ণ। আমি যদি অন্তরকে যাই, কোনো আদান প্রদান না, তাহলে কি প্রক্রিয়া? রুদ্রতাপীয়। তাহলে এবার তুমি বাদ বাকি কিন্তু কিছুটা কাজ নিজে নিজে করলা, মানে ওই যে উপরের দিকে ওঠা বাকি ছিল কিছুটা, তুমি নিজে নিজে করলা। তারপরে তোমাকে তাপ অন্তরের থেকে তোমাকে আবার ঠান্ডা করা লাগবে, নাহলে তো পিস্টন খালি উপরেই উঠলো, নিচে নামা লাগবে না। আমি যদি পিস্টনকে নিচে না নামাই, পিস্টন যদি উপর নিচে ওঠা নামা না করে, চাকা কিন্তু ঘুরবে না। ব্যাপারটা এরকম হবে, একবার উপরে উঠে থেমে গেছে, চাকা অল্প একটু গেল আর নামেও না, ঘুরেও না। বুঝতে পারছো না? তো পিস্টনটা কি করা লাগবে? উপর নিচে করা লাগবে। তার মানে কি হবে, আমি আমার এই ঠান্ডা করার জন্য নিয়ে যাবো কার কাছে? তারপর 3 নম্বর ধাপে নিয়ে যাবো তাপ অন্তরের কাছে। যাওয়া মাত্র সে তাপ শক্তি শোষণ করে নিয়ে ঠান্ডা করে দেবে, গ্যাস আয়তন কি হয়ে যাবে? কমে যাবে। ফলে সে নিচের দিকে আবার নামা শুরু করবে। পুরোটা কি নেমে গেছে? এখন তো পুরোটা নামে নাই, ধরো উপর থেকে নামা শুরু করছে, এখান থেকে নামা শুরু করছে। পুরোটা কি নামতে পারবে? পারবে না। কেন? কারণ তাপ গ্রাহক থেকে ও আবার ধুম করে আবার কোথায় নিয়ে আসবো? অন্তরে। মানে কিছুক্ষণ তাপ গ্রাহকে রেখে আবার কার কাছে নিয়ে আসবো? অন্তরের কাছে। অন্তরে গেলে কি হবে, সে নিজে নিজে আবার একটু কি হবে, সংকুচিত হবে। ফলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে।
এভাবে এই ঘটনা চলতেই থাকবে, সারা বছর সারা যুগ চলবে, তারপরেও কার্নো ইঞ্জিনের একটুও ক্ষয় হবে না। ঠিক আছে, এটাই হলো কার কথা ছিল, কার্নোর কথা। তাহলে কার্নোর কয়টা ধাপ আছে কার্নো ইঞ্জিনে? ফোর স্ট্রোক ইঞ্জিনের নাম শুনছো? যাও, কার্নো ইঞ্জিনে কয়টা ধাপ আছে? 4টা ধাপ আছে। উৎসে 1 ধাপ, অন্তরকে 2 ধাপ, তাপগ্রাহকে 3 ধাপ, আবার অন্তরে কয় নম্বর ধাপ? 4 নম্বর ধাপ। কমন সেন্স কাজে লাগালেই দেখা যায় এখানে সমস্ত সিস্টেম আছে 2 বার, আর রুদ্রতাপীয় সিস্টেম আছে কয়বার? 2 বার। দেখে বোঝা যাচ্ছে 2 আর 4 হচ্ছে রুদ্রতাপীয়, 1 আর 3 কি? সমষ্ণ। কি পারবা? মনে আছে তো? সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, সরি, রুদ্রতাপীয় প্রক্রিয়ার গ্রাফ সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের সাথে কি হয়? গামা গুণ খাড়া হয়। তোমার এই চিত্রের মধ্যে আমরা সেটা দেখতে পারবো। ঠিক আছে, আমি তোমাদের একটা চিত্র এখন প্রোভাইড করব, সেই প্রোভাইড দিয়ে আমরা মূলত চ্যাপ্টারটার মোটামুটি ইতির দিকে যাচ্ছি আমরা। কার্নো ইঞ্জিনের দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন একটু বোঝার চেষ্টা করি, সবাই একটু মনোযোগ দিলে খুশি হতাম। দেখো এখানটায় আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, আমি একটু নিজে নিজে আঁকাই এখানে। ধরো এখানে ধরো একটা যেহেতু একটা গ্যাস নিচ্ছ, তাহলে গ্যাসের অবশ্যই কি আছে? একটা চাপ আছে, আয়তন আছে, তাপমাত্রা আছে। যেহেতু তুমি প্রথমবার কোথায় রেখেছিলা তোমার গ্যাসটাকে? তাপ উৎসের মধ্যে রেখেছিলা, তাহলে অবশ্যই সেটা কি প্রক্রিয়া ছিল? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফগুলো কেমন হয়? এটা বাঁকাই হয়, তাই না? তার মানে মানে গ্রাফটা কি হবে? এরকম বাঁকা হয়ে নিচের দিকে আসবে মনে হয়। ঠিক আছে, এখানে আসলো, এটা কি প্রক্রিয়া ছিল? সমষ্ণ। তাহলে T1 থাকবে। বুঝছো সবাই? T1 কি থাকবে? T1। তোমরাই বলো, তাপ শক্তি গুণ করলে আয়তন বেড়ে যায় না? এই জন্য গ্রাফটা কিন্তু ডান দিকে সরে গেছে, মানে গ্রাফটা টেকনিক্যালি হচ্ছে এটা ভি, এটা হলো পি। বুঝছো সবাই? তাহলে ভি বেড়ে যাওয়ার কারণে ডান দিক সরে গেছে, আর ভি বেড়ে গেলে চাপ কমে যায়, এই জন্য গ্রাফটা কোন দিক নেমে গেছে? নিচের দিকে নেমে গেছে। সবাইকে আন্ডারস্ট্যান্ড করছো? তাহলে কি কি পরিবর্তন হয়ে গেল? P2 V2 পরিবর্তন হয়ে গেল, T1 কিন্তু পরিবর্তন হয় নাই। এরপরে আমরা আকাশ কার কাছে নিয়ে গেছিলাম? অন্তর্গের কাছে নিয়ে গেছিলাম। অন্তর্গে কি পরিবর্তন হয়? রুদ্রতাপীয়, ফলে গ্রাফটা কি হয়? গামা গুণ খাড়া হয়, মানে বেশ খাড়া হবে। গ্রাফটা দেখা যাবে যে এরকম বেশ খারাপভাবে নিচের দিকে নেমে গেছে। এই দেখো গ্রাফটা মোটামুটি এখানে খারাপভাবে বি থেকে সি পর্যন্ত খারাপভাবে নিচের দিকে নেমে গেছে। নেমে গেলেও এখানেও তো আয়তন বৃদ্ধিই পাচ্ছে, কারণ উপর দিকে এখনো উঠতেইছে, বলছিলাম উপর দিকে উঠতে, মানে কি আয়তন বেড়েই যাচ্ছে। তাহলে কিন্তু রুদ্রতাপীয় সিস্টেমে কি হয়? তুমি তোমার অভ্যন্তরীণ শক্তি খরচ করে কাজটা করতেছো না বলো? আর অভ্যন্তরীণ শক্তির সাথে কার ডিরেক্ট সম্পর্ক রয়েছে? তাপমাত্রা। যেহেতু তুমি অভ্যন্তরীণ শক্তি খরচ করছো, তোমার তো তাপমাত্রা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে অবশ্যই T1 আর T1 থাকবে না, কি হয়ে যাবে? T2। অবশ্যই V2 হয়ে যাবে কি? V3। আর P2 হয়ে যাবে কি? P3। এগুলো সব চেঞ্জ হয়ে গেল। এবার তুমি আবার কার কাছে গেছিলে? তাপ গ্রাহকের কাছে ঠান্ডা করার জন্য। ওটা আবার কি ছিল? সমষ্ণ ছিল না বলো? তাহলে গ্রাফটা কি হবে? ঠান্ডা করলে কি আয়তন যাবে কমে, চাপ যাবে বেড়ে। তাহলে গ্রাফটা কোন মুখ দৌড় মারবে এবার? উল্টা দিকে বাঁকা করে সামনের দিকে ওটা শুরু করবে। ঠিক আছে, এই পর্যন্ত গেল। যেহেতু সমষ্ণ সিস্টেম ছিল, তবে তাপমাত্রা এখানেও থাকবে T2, আর আয়তন হয়ে যাবে P4, কারণ বেড়ে গেছে আয়তন। সরি, চাপ হয়ে যাবে P4, আয়তনও কি হয়ে যাবে? V4। মানে এখন আস্তে আস্তে চাপ কমে চাপ বেড়ে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে। তারপরে কার কাছে গেছিলা? অন্তরের কাছে আবার গেছিলা। এটা কি প্রক্রিয়া ছিল? রুদ্রতাপীয় প্রক্রিয়া। ওই প্রক্রিয়ায় কি হয়েছিল বলতো? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, কারণ তুমি আস্তে আস্তে কমে যাচ্ছ। তাহলে কি হচ্ছে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, ফলে তোমার তাপমাত্রা আবার কি হবে? পরিবর্তন। দেখা যাবে তুমি ডিরেক্ট এখান থেকে এর কাছে চলে যাবা, যে তাপমাত্রা থেকে তুমি শুরু করেছিলে সেই তাপমাত্রা তুমি ফিরে যাবা। আয়তন আগের মতো হয়ে যাবে, চাপও কি হয়ে যাবে? আগের মতো হয়ে যাবে। তাহলে যদি তুমি কোনো পরিবর্তনকে আসে, তার মানে কি সে আবার নতুন চক্রে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। তার মানে কি কার্যনির্বাহক বস্তুর কোনো খরচ হচ্ছে? নষ্ট হচ্ছে? হচ্ছে না। এই জন্য বললাম, তেল ঢাললে কি আকাশ, ওই তেল কি শেষ হয়ে যায় না? কিন্তু ওর কথা হলো আমি এমন একটা গ্যাস দিচ্ছি, সেই গ্যাস বারবার ইউজ করা যাবে, আর একবার জ্বালানি ভরলে আর একবার জ্বালানি ভরার কোনো দরকার নাই। এটা কি পসিবল? এটা পসিবল, এই জন্য অবাস্তব। ক্লিয়ার সবাই? সাহস করে বলো, এই জায়গাটাও কি রুদ্রতাপীয় না? রুদ্রতাপীয় প্রক্রিয়ায় ডিএস কি হয়? শূন্য। তাহলে এই জায়গাও কি হবে? শূন্য। এই জায়গায় তুমি তাপ বর্জন করছো না? বর্জন করলে কি হয়? ডিএস হয় মাইনাস। মনে আছে? DS1 হবে কি? মাইনাস। ওই যে বর্জন করছিলাম আর মাইনাস আসছিল, আর গ্রহণ করলে কি আসছিল? প্লাস। DS2 হবে কি? প্লাস। এখন তুমি টেকনিক্যালি এই জায়গায় যে পরিমাণ মানে করলা, তোমাকে কি বলা হচ্ছিল? কারণ কি দাবি করছিল? তার এন্ট্রির পরিবর্তন কি হয়? শূন্য। তাহলে তোমরা বলো, এখানে যদি ডিএস ওয়ান আমি লিখি যে Q1 ভাগ হচ্ছে T1, কারণ এখানে তাপমাত্রা কত ছিল? T1। পরিবর্তন কত হয়েছে? ত্যাগ করছে Q1 পরিমাণ। তাহলে এলো Q1/T1। আর এখানে যদি ডিএস সমান লিখি Q2/T2, আপত্তি আছে? এই যে তাপমাত্রা এখানে কত আছে? T2। তাহলে আপনি বলতেছেন যে এন্ট্রপি, মানে কারণ বলতেছে তার ইঞ্জিনের এন্ট্রপির কোনো কি হয় না,
পরিবর্তন হয় না। তার টেকনিক্যালি ডিএস সমান কি বলেছে উনি? 0। তাহলে DS1, DS2, DS3, DS4 চারটার যোগফল কি হবে? 0। DS2 আর DS4 এটা তো নাই, 0 থাকলে খালি DS1 এর আর কার থাকলো DS3 এর, এটা 3 পাওয়া যায় তো এখানে, যাও এই 3 এর পাওয়া যাইতো আর কি, টেকনিক্যালি এই দুইটার পাওয়া যাইতো। তার মধ্যে একটার হচ্ছে -Q1/T1 আরটা কি +Q2/Q, তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে আরামে লেখা যায় Q1/T1 সমান লেখা যায় Q2/T2। এই ধারণাটা একমাত্র কার্নোর ক্ষেত্রে প্রযোজ্য। এটা একটা স্টার সমীকরণ, এটা দিয়ে বহুত ম্যাথ সলিউশন করা যায় যে Q1/T1 সমান লেখা যায় Q2/T2। আরও কমন সেন্সে লেখা যাচ্ছে Q1/Q2 সমান লেখা যায় T1/T2। এই জিনিসটা জীবনেও ভুলবো না। এটা শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য আকাশ? অন্য কোনো ইঞ্জিনে কিন্তু এটা প্রযোজ্য না। আমার যদি প্রশ্ন আসে ভাই এই ইঞ্জিনটা কার্নো ইঞ্জিন কিনা প্রমাণ করো, তুমি কি করবা জানো? Q1/Q2 করবা আর T1/T2 করবো। যদি পরস্পর সমান হয় তাহলে বলবা কার্নো, আর যদি সমান না হয় তাহলে বাস্তব ইঞ্জিন, এটা কার্নো ইঞ্জিন না। তাহলে ইটার সমান কি দেখেছিলাম? সকল ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল কোনটা? Q2/Q1, মনে আছে? কিন্তু এখন কার্নোর ক্ষেত্রে তুমি স্পেশালি লিখতে পারো T2/T1। শুধুমাত্র কার ক্ষেত্রে লিখতে পারো এটা? কারণ কার্নোর ক্ষেত্রে Q2/Q1 আর T2/T1 পরস্পর কি সমান। তাহলে কার্নোর ক্ষেত্রে আমরা এইটুকু মনে রাখলে চলে। আর থাকে হচ্ছে আমাদের একটা পোর্শন, সেটা হলো ফ্রিজ। রেফ্রিজারেটর নিয়ে আমি আসলে খুব একটা কিছু বলতে চাচ্ছি না। রেফ্রিজারেটরে আসলে টেকনিক্যালি কয়েকটা উপাদান আছে, আমি নামগুলো একটু বলি। রেফ্রিজারেটরের 5টা উপাদান আছে, বুঝছো? এটা বই পড়বা, পারবা তোমরা। একটা হলো রেফ্রিজারেন্ট, মানে হলো সিএফসি। আমরা যে সবাই জানি যে ফ্রিজের মধ্যে যেটা গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাসের নাম হলো সিএফসি গ্যাস। এটাকে ফ্রেয়ন গ্যাসও বলা হয়। কি বলা হয়? বাণিজ্যিকভাবে বর্তমানে ফ্রেয়ন ইউজ করা হয়। ফ্রেয়ন একটু বেশি নিরাপদ, আর সিএফসি কিন্তু বেশি বিষাক্ত। তারপরে এখানে থাকে একটা এক্সপানশন ডিভাইস, এখানে থাকে একটা ইভাপোরেটর কয়েল, কম্প্রেসর থাকে, কন্ডেন্সর কয়েলস থাকে। তোমরা এই উপাদানগুলোর কাজ কি কি, কোন ধাপে কি হয়, এগুলো একটু করে নেওয়ার চেষ্টা করবা। পরীক্ষায় খুবই রেয়ার কোশ্চেন আসে ফ্রিজ থেকে। তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো দেখবা ফ্রিজের কোনো কোশ্চেনই নাই, খুব রেয়ার। এসির কোনো কোশ্চেন নাই। কিন্তু তোমাকে জানতে হবে ফ্রিজে কয়টা অংশ থাকে, রেফ্রিজারেন্টটা কি, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ফ্রিজের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করার সূত্র একটু আলাদা। তোমরা এটাকে একটু পড়ে নিবা যে ফ্রিজের ক্ষেত্রে বা মানে রেফ্রিজারেটরের ক্ষেত্রে কর্মদক্ষতার সূত্র বের করার সূত্রটা আসলে কি। এটাকে কর্মদক্ষতা না বলে অনেক সময় বলা হয় কৃতি গুণাঙ্ক। কি বললাম? ফ্রিজের ক্ষেত্রে কর্মদক্ষতাকে কি নামে ডাকা হয়? কৃতি গুণাঙ্ক নামে ডাকা হয়। তোমরা একটু কাইন্ডলি বাসায় গিয়ে এই কৃতি গুণাঙ্ক জিনিসটা রিড করবা এবং এমসিকিউ এর জন্য পড়বা। কৃতি গুণাঙ্ক, ঠিক আছে? কৃতি গুণাঙ্ককে অনেক সময় ফাই দ্বারাও প্রকাশ করা হয়, অনেক সময় ইটা দ্বারাও প্রকাশ করা হয়, কারণ এটা তো কর্মদক্ষতার মতোই। বুঝতে পারছো? এটা এরকমভাবে কাজ করে যে টেকনিক্যালি ইটার সমান লেখা যায় নিচে হলো ডাব্লিউ আর উপরে হচ্ছে Q2। অনেকে ভাবতে পারো ডাব্লিউ দিলেন নিচে আর Q2 দিলেন উপরে, এটা কেন? ভাই তুমি কি ফ্রিজে কোনো কাজ চাও? তুমি ফ্রিজে কি চাও? তুমি ফ্রিজে চাও কি আমি যে ফলমূলগুলো রাখছি ওখান থেকে তাপশক্তি শোষণ হোক, এই ফলমূলের দেহ থেকে কি হোক, তাপশক্তি কি হোক, শোষণ হোক। চাও না তুমি? ফলমূল কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। আমি বলেছিলাম না, কর্মদক্ষতা খুবই অদ্ভুত জিনিস, তোমার চাহিদার উপর ডিপেন্ড করে। তুমি চাচ্ছ তোমার ফলমূল কি হয়ে যায়? ঠান্ডা। তোমার কি তোমার তাপ, তোমার ফলমূল থেকে যে পরিমাণ তাপ শক্তি ফ্রিজ শোষণ করতে পারবে সেটাই তোমার হচ্ছে কি আউটপুট, মানে মেন লাভ। সে লাভ সমান কি বলা হচ্ছে Q2। মানে হলো গৃহীত তাপ, মানে তুমি কোনো বস্তু থেকে কতটুকু তাপ কি করে ফেলতেছো, গ্রহণ করে ফেলতেছো। আর নিচে ডাব্লিউ লিখলাম কেন? ফ্রিজ তুমি কি দিয়ে চালাও? বিদ্যুৎ দিয়ে চালাও না? বিদ্যুৎ এক প্রকার কি শক্তি। এই জন্য দেখো তুমি যে শক্তি খরচ করছো সেটা হচ্ছে ইনপুট, আর Q2 কি বলতো আউটপুট। খুবই অদ্ভুত না বলো? এই জন্য বললাম ফ্রিজের কর্মদক্ষতার সূত্র অনেকখানি আলাদা। এটাকে কৃতি গুণাঙ্ক বলা হয়। কি বলা হয়? কৃতি গুণাঙ্ক। আর একটা নবী থেকে আমি বলেই দিচ্ছি এখনই, কৃতি গুণাঙ্কের আবার অপর নাম আছে, তোমাদের কনফিউজ করার জন্য উঠে পড়ে লাগবে নবীর থেকে। কৃতি গুণাঙ্কের অপর নাম হচ্ছে সিওপি। কি বলা হয়? সিওপি। এটার বাংলা বলা হয় হচ্ছে কার্যনির্বাহক কার্যকৃত সহগ। এটা লিখে নাও, কার্যকৃত সহগ। কৃতি গুণাঙ্কের অপর নাম সিওপি, আরটা বলা হচ্ছে কি কার্যকৃত সহগ। যে নৈমিত্তিকটা আমার আমি শিওর কমন দিচ্ছি সেটা হলো এই কৃতি গুণাঙ্ক, ইটা, ফাই, কপ, কার্যকৃত সহগ, এগুলোর মান একের থেকে কখনো বেশি হতে পারে না। লিখে নাও, একের থেকে কখনো কি হতে পারে না? বেশি হতে পারে না। এটা একটু মনে রাখলেই হবে। সর্বদা কি হবে? সর্বদা কি হবে? একের থেকে কি হবে বলো তো? ছোট হবে, বড় হওয়ার কোনো সুযোগ নাই।
তবে আরেকটা জিনিস মাথায় রেখে দিও, কার্নো ইঞ্জিন যেভাবে কাজ করে রেফ্রিজারেটর কাজ করে তার উল্টা পথে। কোন পথে কাজ করে? উল্টা। মানে বিপরীত কার্নো ইঞ্জিন যদি তৈরি করা যেত তাহলে সেটা হতো কি বলতো? ফ্রিজ। মানে ফ্রিজের কার্যক্রম কার মতো হয়? কার্নো ইঞ্জিনের বিপরীত ধাপের মতো হয়। কোন ধাপের মতো হয়? বিপরীত। কার্নো ইঞ্জিনে কি হয়? প্রথমে গরম হয় তারপর ঠান্ডা হয়, এমন হয় না? আর এখানে কি হবে? ঠান্ডা জিনিসে গরম করা হবে। কি করা হবে? গরম জিনিসে ঠান্ডা করে আগের মতো বানাইছিল না প্রথমে? খেয়াল করো, প্রথমে গরম করছে, কার্যনির্বাহক বস্তুটা কি করছিল? গরম করছে, তারপরে কি করে? ঠান্ডা। এটা আবার বিপরীত কার্নো ইঞ্জিন, এটা কি হবে? বিপরীত, মানে উল্টা পথে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কথাবার্তা বলতেছি না আমি, এটা প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে? খুব মন চাইলে পড়ো,